আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাকে তোমরা হয়তো অনেকেই চিনো, আমি অন্তর সাহা। আমার পাশে আছে আমার ছোট ভাই মুক্তাদির। আজ কি পড়া হবে চলো একটু দেখি। আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি শক্তি। এই যে শক্তি টপিকটার মধ্যে যা যা আছে একদম বিস্তারিত ডিটেলসে তোমাদেরকে পড়ানো হবে। মুক্তাদির ভাই ফ্রম বুয়েট ট্রিপলি ভাই তোমাদেরকে সব একদম পানি পানি করে দিবে। চলো দেখি কি কি আছে, একটু দেখে নিই, ঠিক আছে? যদি আমরা একটু এটার দিকে তাকাই, স্লাইডগুলোর দিকে, তাহলে আমরা দেখব যে এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো একদম বিস্তারিত পড়ায় দেওয়া হবে, এখানে ধরে ধরে লিখে লিখে সবকিছু। এরপরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোও কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে সলভ করায় দেওয়া হবে, ঠিক আছে? এবং আমি তোমাদের জন্য স্লাইডগুলো এমন ভাবে সাজিয়েছি প্রতিটারই ফিগার আছে, তাহলে তুমি সবগুলো টপিক অনেক ভালো মতো ইলাস্ট্রেশনের সাথে বুঝতে পারবা এবং তোমার বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে যত অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেওয়া হোক না কেন, তুমি কিন্তু সেটা করতে পারবে। এই যে দেখো ছবি দিয়ে দিয়ে একদম বিস্তারিত সুন্দরভাবে জিনিসগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে? তোমরা যারা অনেকেই বলো যে ভাই আমি সামনে বুয়েটে পড়তে চাই বা ভার্সিটিতে পড়তে চাই, ফিজিক্সটা কিভাবে পড়বো, আমি বলবো যে এই ক্লাসগুলো একদম ফ্রিতে তোমাদের জন্য নেওয়া হচ্ছে। ক্লাসগুলো করো এবং আমার মনে হয় যে জীবন যুদ্ধে অনেক আগায় যাবে। আমাদের সময় এরকম ক্লাস ছিল না ভাই, তোমাদের সময় আছে। ক্লাসগুলো সর্বোচ্চ সৎ ব্যবহার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। তাহলে মুক্তাদির ক্লাসগুলো কন্টিনিউ কর, ওকে? এবং সেরা একটা ক্লাস হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। খুবই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করবা, নোট করবা, আমাদের আরটিডি ব্রাইট স্কুল পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবা। নোটগুলো আমাদের আরটিডি ব্রাইট স্কুল গ্রুপে শেয়ার করবা এবং জীবন যুদ্ধে এগিয়ে যাবা ক্লাস করে, ওকে? আচ্ছা, প্রথমেই অন্তর ভাই আমার নামে আমার ইন্ট্রোডিউস দিয়ে দিছে অলরেডি, তবুও আমি নিজের মুখে আরেকবার আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলিতে 23 ব্যাচ। তো আজকে আমরা শক্তি চ্যাপ্টারটার উপরে দেখব যে এখানে যা যা আছে A to Z সব কিছু আমরা এই ভিডিওর মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? অন্তর ভাই তো সব কিছু দেখাই ফেলছে অলরেডি, তাহলে আমি আর আউটলাইন দেখাচ্ছি না, আমি শুরু করলাম ডিরেক্টলি, ঠিক আছে? এই যে দেখো, প্রথমে আমরা দেখব শক্তি, ঠিক আছে? আমরা গত ক্লাসে কিন্তু দেখছি যে কাজ নিয়ে যত কিছু ছিল আমরা সব কিছু দেখছি। এখন শক্তি কি, ঠিক আছে? এই যে দেখো, কাজ যে একটা করতেছো, তাই না? তোমার একটা সামর্থ্য লাগবে না? দেখো, তুমি যখন অসুস্থ হয়ে যাও, ঠিক আছে, তখন তুমি কি বলো? তুমি কাজ করতে পারতেছো না। কেন কাজ করতে পারতেছো না? কারণ তোমার শক্তি নাই, তাই না? তাহলে এই যে কাজ করতে পারার যে একটা অ্যাবিলিটি, তাই না, একটা সামর্থ্য লাগতেছে, এই সামর্থ্যটাকেই বলতেছে হলো শক্তি, ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি? সংজ্ঞা হলো লিখি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলতেছে। বুঝতে পারছো? এটা খুবই সিম্পল একটা জিনিস, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর এই শক্তির ডেফিনিশন আলাদা করে কোনো কিছু মনে করতে হবে, ঠিক আছে? জাস্ট নর্মালি মাথায় রাখো যে কাজ আর শক্তি একটা ইকুইভ্যালেন্ট একটা টার্ম। কাজ করার জন্য যে তোমার একটা শক্তি লাগবে বা একটা সামর্থ্য লাগবে, সেই সামর্থ্যটাকেই বলতেছে হলো শক্তি, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞা দেখে ফেললাম। এরপরে দেখি কি আছে, শক্তির একক আর শক্তির মাত্রা, ঠিক আছে? তো তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে দেখো, কাজ করার যে সামর্থ্য তাকে কিন্তু আমি শক্তি বলতেছি, তাই না? তাহলে কাজ আর শক্তি এই দুইটা রাশি কিন্তু সমতুল্য, ঠিক আছে? তোমার একটু আগে যেটা শক্তি ছিল, তুমি শক্তিটাকে যখন ব্যয় করতেছো তখন তুমি কিন্তু কাজ করে ফেলতেছো, ঠিক আছে? তাহলে এই শক্তি আর কাজ ইকুইভ্যালেন্ট রাশি হওয়ার কারণে শক্তির একক এবং তোমার শক্তির মাত্রা কিন্তু কাজের একক এবং কাজের মাত্রার সাথে সেম, ঠিক আছে? আমরা কাজের এককে অলরেডি কিন্তু দেখে আসছিলাম যে কাজের একক কি, বলো দেখি। কাজের এককও কিন্তু ছিল হলো জুল, তাই না? কাজের একক কি ছিল? জুল ছিল, আমরা দেখছি। আচ্ছা, কাজের একক কিন্তু আরেকটা ছিল, তোমরা কি বলতে পারবা সেটা কি? কাজের একক আমরা কি বলছিলাম? ডাব্লিউ ইকুয়াল টু বলছিলাম হলো এফ ইন্টু এস, তাই না? তাহলে এফ এর ইউনিট কি ছিল? নিউটন, আর এস এর ইউনিট ছিল মিটার। আর এটাকেই আমরা আবার নতুন করে বলতেছিলাম যে এটা হলো তোমার, এটাকে কিন্তু আমরা জুলও বলতে পারি, ঠিক আছে? তাহলে এই যে কাজের যে একক সেটাই আবার আমার শক্তির একক, ঠিক আছে? আবার কাজের যে মাত্রা সেটাই আমার শক্তির মাত্রা, ঠিক আছে? দেখো, নিউটন মিটার। তাহলে আমি কিন্তু সব কাজ চ্যাপ্টারটাতে সব কিছুগুলো বুঝাইছিলাম, ঠিক আছে? তোমরা যদি ডাউট থাকে যে কিভাবে মাত্রা এমএল স্কোয়ার টি ইউনিভার্সিটি হলো, তাহলে তোমরা ওই ক্লাসটা করে আসতে পারো। সেটা কিন্তু আমাদের আরটিডি ব্রাইট স্কুলের পেজে এবং ইউটিউবে আছে, ঠিক আছে? তাহলে দেখো, নিউটন কি? ফোর্সের ইউনিট। আবার ফোর্স ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হলো এম এ, তাই না? তাহলে এম এর জন্য আসবে কি? এম
এর জন্য আসবে কি LT ইনভার্স 2, তাই না? এটা তো তোমরা জানো। আর এস গুণ আছে না, এই যে এস গুণ আছে, এই এস এর জন্য আরেকটা আসে গুণ হবে এল, তাই না? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হলো ml² T ইনভার্স 2, তাই না? তাহলে এই যে আমরা কিন্তু শক্তির মাত্রাও বের করে ফেললাম, ঠিক আছে? এবার আসি শক্তির নিত্যতা, ঠিক আছে? শক্তির নিত্যতা বলতে কি বোঝাচ্ছে, যে এই যে একটা শক্তি, ঠিক আছে, এই শক্তি কিন্তু আমি ধ্বংসও করতে পারি না, আবার শক্তিকে আমি নতুন করে তৈরিও করতে পারি না, ঠিক আছে? জাস্ট কি করতে পারি, শক্তির একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে পারি, ঠিক আছে? বিভিন্ন ধরনের শক্তি আছে, সেগুলো আমরা এই যে আজকের ক্লাসের শেষের দিকে দেখবো, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা দেখবো, ঠিক আছে? তো শক্তির নিত্যতা কি, কিছু কিছু জায়গায় লাগবে, ঠিক আছে? সেজন্য আমি জাস্ট আইডিয়াটা একটু আগেই দিয়ে নিচ্ছি, তারপরে আমরা আবার সেগুলো নিয়ে ডিটেলস পড়ালেখা করবো। তাহলে শক্তির নিত্যতা কি? শক্তির নিত্যতা হলো যে শক্তি ধ্বংস করা যায় না। আচ্ছা একটু দাঁড়াও, 1 নম্বর পয়েন্ট সেটা হলো শক্তি তৈরি করা যায় না, ঠিক আছে? শক্তি তৈরি করা যায় না। 2 নম্বর পয়েন্ট হলো শক্তি ধ্বংস করা যায় না, ঠিক আছে? ধ্বংস করা যায় না। কি করা যায় তাহলে? শুধু রূপান্তর করা যায়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটু হাইলাইটেড দিয়ে লিখতেছি যে এটা হলো শুধু রূপান্তর করা যায়। তাহলে বুঝতে পারছো আশা করি যে শক্তির নিত্যতা বলতে কি বোঝাচ্ছে। আবারও বলতেছি, শক্তি তৈরি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, শুধু শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করা যায়, এটাই হলো শক্তির নিত্যতা। আচ্ছা তাহলে তারপরে স্লাইডে আমরা চলে যাই, কাজ আর শক্তির সম্পর্ক, ঠিক আছে? তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম ওই জিনিসটাই হলো কাজ আর শক্তির সম্পর্ক, যে কাজটা করার আগের যে স্টেট সেটা হলো শক্তি, তাই না? কাজ করার সামর্থ্য, এটাকে বলতেছিল শক্তি। তুমি যেই মুহূর্তে এই শক্তি দ্বারা কাজ করে ফেলতেছো সেই টাইমে কিন্তু সেটা কাজে রূপান্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আগের স্টেটটা হলো শক্তি, যখন তুমি কাজ করে ফেলতেছো তখন সেটা হয়ে যাচ্ছে কৃত কাজ, ঠিক আছে? তাহলে কাজ আর শক্তি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সমতুল্য, সেটা আমরা ইউনিটেও দেখছি, আমরা ডাইমেনশনেও দেখছি, ঠিক আছে? তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি যে আগের স্টেটটা হলো কাজ, ঠিক আছে? সরি, আগের স্টেটটা হলো শক্তি, আগের স্টেট এটা হলো তোমার শক্তি, ঠিক আছে? আর যখন তুমি কাজ করে ফেলবা, সরি, যখন তুমি কাজ করে ফেলবা তখন সেটা কি হয়ে যাবে? কৃতকাজ, ঠিক আছে? তাহলে আগের স্টেটটা শক্তি, এবং কাজ করার পরে, ঠিক আছে, কাজ করার পর সেই জিনিসটাই হয়ে যাবে কিন্তু তোমার কৃতকাজ, ঠিক আছে? আবার আমরা কাজের সময় একটা পয়েন্ট পড়ছিলাম, মনে আছে? ঋণাত্মক কৃতকাজ। ঋণাত্মক কৃতকাজ বেসিক্যালি কি ছিল বলো দেখি? ঋণাত্মক কৃতকাজ ছিল কিন্তু যে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, যেহেতু তোমার কাজটা ঋণাত্মক হচ্ছে তাহলে কি হবে? শক্তি উৎপন্ন হবে এখানে, ঠিক আছে? তোমার যখন ধনাত্মক কৃতকাজ হচ্ছে তখন তুমি কি করতেছো? তুমি তোমার শক্তিটাকে ব্যয় করতেছো, ব্যয় করে কাজে রূপান্তর করতেছো। বাট যখন তুমি ঋণাত্মক কৃতকাজ করবা তখন কি হবে? শক্তিটা আবার ব্যাক করবে, ঠিক আছে? ওই যে বললাম শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করা যায়, ঠিক আছে? তখন শক্তিটা আবার বেড়ে যাবে, ঠিক আছে? মানে তোমার সামর্থ্য বৃদ্ধি পাবে যখন তুমি ঋণাত্মক কৃতকাজ করবা। সেটার এক্সাম্পলই আমি সামনে রাখছি, দেখো কোনো বস্তুর উপর ধনাত্মক কৃতকাজ করা, ঠিক আছে? মানে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ, আচ্ছা এটা তোমায় আবারও বলতেছি যে তোমার ফোর্স যেদিকে যাবে ডিস্টেন্সও সেদিকে যাবে, সেটা হলো তোমার ধনাত্মক কৃতকাজ, তাই না? তো তুমি যখন ধনাত্মক কৃতকাজ করবা তখন বস্তুটাকে শক্তি দেবা, ঠিক আছে? এখানে কিন্তু খেয়াল রাখিও, বস্তুটাকে শক্তি দেবা, কিন্তু তুমি ধনাত্মক কাজ করতেছো, তোমার কিন্তু শক্তি হারাচ্ছে, ঠিক আছে? মানে দেখো জিনিসটা তো এমন, তাই না, যে একটা বস্তুর উপরে তুমি মানুষটা কি করতেছো, এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাই না? তোমার কিন্তু শক্তি হারাবে, ঠিক আছে? তোমার শক্তি হারাবে। আর বস্তুটা কি হবে? বস্তুটাকে কিন্তু শক্তি পাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার বই থেকে আমি লিখছি, এই জিনিসটাতে তোমার কনফিউশন ক্রিয়েট হবে দেখেই কিন্তু আমি জিনিসটা এখানে নোট করে ফেলছি, যাতে তোমাদেরকে আমি সুন্দর মতো এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? তাহলে তুমি শক্তি হারাবা কিন্তু বস্তুটা কি হবে? বস্তুটা কিন্তু শক্তি লাভ করবে, ঠিক আছে? বস্তুটি শক্তি লাভ করবে, ঠিক আছে? ঠিক অপোজিট ভাবে যখন তুমি ঋণাত্মক কৃত কাজ করবা, ঋণাত্মক কৃত কাজের বেলায় কি হবে? আচ্ছা এটা কিন্তু ধনাত্মকের বেলায়,
আচ্ছা ঋণাত্মকের বেলায় কি হবে? আচ্ছা এখানে হ্যাঁ জায়গা আছে, লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি তাহলে এখানে লিখি যে ঋণাত্মকের বেলায় কি হবে, ঠিক আছে। ঋণাত্মকের বেলায় তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাই না? তুমি ফোর্স এইদিকে দিচ্ছ, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, তাই না? তাহলে তোমার দ্বারা কৃত কাজ কি হচ্ছে? ঋণাত্মক কৃত কাজ হচ্ছে। তাহলে এখানে কিন্তু কি হবে? এখানে হলো বস্তুটি শক্তি হারাবে, ঠিক আছে। বস্তুর শক্তি হারাবে, আর তুমিও কিন্তু শক্তি লাভ করবা, ঠিক আছে। অবশ্যই এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসটা কখন ঘটবে? যদি আমার কোনো বাহিরের কোনো জিনিস এখানে অ্যাপ্লাইড না হয়, ঠিক আছে। বাইরের কোনো জিনিস বলতে বোঝাচ্ছে যেমন এখানে ঘর্ষণ থাকতে পারে, বা কোনো হিট উৎপন্ন হতে পারে, বা তাপ উৎপন্ন হতে পারে, বা শব্দ শক্তি উৎপন্ন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার এটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু দুইজনই শক্তি হারাবে, ঠিক আছে। তো ওই জিনিসটা আসলে এখানে আলোচনা করার মতো দরকার নাই আসলে। ওরা যখন তোমরা হায়ার লেভেলে উঠবা তখন তোমরা এমনি বুঝতে পারবা জিনিসগুলো, ঠিক আছে। আপাতত যেটা লাগবে, ঠিক আছে, মানে যেটা তোমার বইয়ের লাইন, সেটা হলো যখন তুমি ধনাত্মক কৃত কাজ করতেছো তখন কি হচ্ছে? বস্তুটাকে শক্তি দেওয়া হচ্ছে, যেটা আমি এখানে দেখালাম। আর যখন ঋণাত্মক কি হচ্ছে? তখন হলো বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, বা বস্তুটি শক্তি হারাবে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো একটা ম্যাথ দিছি, ঠিক আছে, এবং তোমাদের বইয়েরই ম্যাথ কিন্তু, ঠিক আছে। কেন আমি তোমাদের বইয়ের ম্যাথ করাচ্ছি? যেন তুমি বইটা দেখে ভয় না পাও, ঠিক আছে। অনেকেই আছে কি বইটা খুলে একদম নতুন লাগে, বুঝতে পারে না। তো সেজন্য আমি তোমাদেরকে বইয়ের ম্যাথগুলো আগে করাই নিচ্ছি, যেন তুমি বই দেখে একটা কনফিডেন্স পাও, ঠিক আছে। পরে যখন বইয়ের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হায়ার লেভেলের ম্যাথ একটু করব, অ্যাডভান্স লেভেলের ম্যাথ একটু করব। এবং তোমাকে যেহেতু বেসিক আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, তোমাকে যত হায়ারই নিয়ে যাই না কেন সমস্যা নেই, ঠিক আছে। একটা জিনিসের ফাউন্ডেশন যত স্ট্রং হয় সেটার উপরে কিন্তু বিল্ডিং তত হাই তোলা যায়, ঠিক আছে। তো এখন আমি তোমার আপাতত তোমার বেসিকটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি, যার ফলে কি হবে? পরবর্তীতে তোমাকে আমি যতই অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেই না কেন তুমি কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছো, ঠিক আছে। তাহলে এটা হলো এফ, তাই না? আর এটা হলো কি? ডি। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, ঠিক আছে, ঘর্ষণ বল কত? 10 নিউটন, এটা কিন্তু বিপরীত দিকে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যদিও বা বল চ্যাপ্টারে ওটা পড়া কথা তোমাদের, বাট এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, যে ঘর্ষণ বল কই কাজ করে। ঘর্ষণ বল সবসময় তুমি যেদিকে বল দিচ্ছ তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 100 নিউটন বল তুমি প্রয়োগ করতেছো, এই যে এটা হলো তোমার বল, ঠিক আছে। আর বিপরীত দিক থেকে ঘর্ষণ বল কাজ করতেছে 10 নিউটন, ঠিক আছে, এটা হলো ঘর্ষণ বল। এখন কথা হলো তুমি কতটুকু কাজ করছো আর ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, ঠিক আছে। তাহলে খুবই সিম্পল জিনিসটা, আসলে তেমন টাফ কিছু না, আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করিও। যদি তোমরা তো এই ভিডিও তো রেকর্ড করা থাকবে, আপলোড করা থাকবে, তোমরা ভিডিওটা একটু পজ করে রাখবা, পজ করে নিজে নিজে ট্রাই করবা আগে, ঠিক আছে। তারপর আমার সাথে অ্যান্সার মিলাই নিবা, ঠিক আছে। তুমি যদি নিজে নিজে ট্রাই না করে শুধু আমার সাথে আগাইতে থাকো তাহলে কিন্তু হবে না, তোমার থিঙ্কিং যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু ইমপ্রুভ করবে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেখি যে ওয়ার্ক ডান বাই ইউ, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি দিচ্ছি? এটাকে আমি দিচ্ছি হলো ওয়ার্ক ডান বাই ইউ, ঠিক আছে, ওয়াই দ্বারা ডিনোট করলাম। এটাকে তুমি যে কোনো কিছু দ্বারা ডিনোট করতে পারো, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান বাই ইউ ইকুয়াল টু কত হবে? এফ ইন্টু ডি, তাই না? এখন এই এফটা কোনটা এফ হবে? তুমি যেই ফোর্স দিছো সেই ফোর্স হবে, তাই না? তাহলে সেটা কত হবে বলো দেখি? আমরা জানি, তাই না? সেটা হবে হলো ফোর্স 100 নিউটন, আর ইন্টু ডিস্টেন্স কত হবে? 10 মিটার নিয়ে গেছো, 10, তাহলে কত হবে? 1000 ইউনিট কি হবে? জুল, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখিও। আচ্ছা এবার বলছে যে ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল কতটুকু কাজ করবে? ঘর্ষণ বল দেখো, ঘর্ষণ বল কিন্তু 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না? তাহলে এবার আমি লিখি যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ঠিক আছে। এটা WF দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। ইংলিশেই মোটামুটি সবগুলো টার্ম ডিনোট করা হয় আর কি। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, যে এখানে আসলে নেগেটিভ কাজ হবে নাকি পজিটিভ কাজ হবে, ঠিক আছে। তো ওয়ার্ক ডান ফর ফ্রিকশন, এটার জন্য তোমাকে দেখতে হবে যে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হয়েছে। দেখো ফোর্স কিন্তু এদিকে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, মানে এফএস যেটা মানে ফ্রিকশনাল ফোর্স যেটা, ঠিক আছে। আর ডিস্টেন্স কোন দিকে নেওয়া হয়েছে? ডিস্টেন্স কিন্তু এদিকে নেওয়া হয়েছে, এই যে দেখো তুমি যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকে ডিস্টেন্স হয়েছে, ঠিক আছে। তাহলে WF এর ভ্যালু কত হবে? 100 নিউটন হবে ফর শিওর, তাই না? তাহলে WF এর ভ্যালু হবে, সরি 10 নিউটন হবে, মানে যে ফোর্সটা
10 নিউটন ইনটু এখানে যে আমি ডিস্টেন্সটা ইউজ করব সেই ডিস্টেন্সটাকে প্লাস ইউজ করব নাকি মাইনাস ইউজ করব। দেখো এগুলো কিন্তু সব ভেক্টর রাশি, ঠিক আছে। তো ভেক্টর রাশি হওয়ার কারণে তোমাকে কিন্তু অবশ্যই প্লাস মাইনাসের দিকে খেয়াল রাখতে হবে। যদি তোমার কাছে শুধু মান চাই তাহলে কিন্তু তোমার সাইন নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে, জাস্ট তুমি ভ্যালুটা বলে দিলেই হয়ে যাবে। বাট যখন তোমার ডিরেকশন চাইবে তখন অবশ্যই তোমার এই সাইনটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই সাইনটা কত হবে, এখানে 10 মিটারের জায়গা হবে এখানে হবে -10 মিটার, বুঝতে পারছো, -10 মিটার। তাহলে এখানে কত হচ্ছে হলো -100 নিউটন, তাই না, -100 জুল, সরি আমি নিউটন বলছিলাম একটু আগে। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হচ্ছে -100 জুল, আর ওয়ার্ক ডান বাই ইউ কত হচ্ছে 1000 জুল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখি শক্তির বিভিন্ন রূপ, ঠিক আছে। তোমাদেরকে আমি যেটা একটু আগেই বলতেছিলাম যে শক্তি কিন্তু বিভিন্ন প্রকারের আছে, ঠিক আছে। তো এই বিভিন্ন প্রকারের শক্তিগুলো সম্পর্কে আমাকে জানা লাগবে। আমি যদি বিভিন্ন প্রকার শক্তি না জানি তাহলে শক্তি যে এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তর করা যায় আমি সেটাও পারবো না, তাই না। তাই আগে কি করতে হবে, শক্তির রূপগুলো সম্পর্কে জানতে হবে। তো শক্তির রূপগুলো কি কি দেখো, ফার্স্টেই আছে হলো তোমার যান্ত্রিক শক্তি। আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আজকে ডিটেলস পড়বো, ঠিক আছে, সমস্যা নাই। তারপর দেখো তাপ শক্তি। তাপ শক্তি কোনটা, এই যে একটা হিট তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু একটা শক্তি। তোমরা কিন্তু তাপ নিয়ে আগেও অনেক পড়ালেখা করছো, তোমরা জানো যে তাপ কিন্তু এক প্রকারের শক্তি, তাই না, এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা দেখো তারপর কি শব্দ শক্তি, এই যে আমরা যে কথা বলতেছি, কথাটা যে তোমরা শুনতেছো, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাই না। আচ্ছা তারপর হলো আলোক শক্তি, এই যে দেখো লাইট, ঠিক আছে, এই লাইট ওয়ান কাইন্ড অফ এনার্জি, তোমরা জানো। আচ্ছা তারপর হলো চৌম্বক শক্তি, ঠিক আছে, চৌম্বক নিয়ে হয়তো বা তোমাদের ধারণা একটু কম, কিন্তু এই যে দেখো একটা ম্যাগনেট দিয়ে আমি একটা লোহাকে অ্যাট্রাক্ট করতে পারতেছি, তাই না। তো ওই লোহাটা আমার এখানে চলে আসতেছে, তাই না, ম্যাগনেটে লেগে যাচ্ছে। তো যদি কোনো শক্তি বা যদি কোনো ফোর্স যদি এখানে কাজ না করে তাহলে তো জিনিসটা কেমনে পসিবল, তাই না। এখানে দেখো তোমার ডিস্টেন্স হচ্ছে, মানে এখান থেকে এখানে আসলো, তাহলে একটা স্মরণ ঘটছে না, অবশ্যই এটা স্মরণ ঘটছে। এবং এখানে ম্যাগনেটিক ফোর্স বলে একটা জিনিস আছে, তাহলে ফোর্স কাজ করছে, স্মরণ হয়েছে, তাহলে অবশ্যই কাজ হবে। আর কাজ হওয়া মানে কি হবে, শক্তিও হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হলো বিদ্যুৎ শক্তি, ওই যে সেম ভাবে ম্যাগনেটিক এনার্জি যেমন, ইলেকট্রিক এনার্জিও সেম, ঠিক আছে। যেমন হলো তোমার দুইটা ইলেকট্রন পাশাপাশি রাখলা, একটা ইলেকট্রন একটা প্রোটন পাশাপাশি রাখলা, তাদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করতেছে, বল আছে, এবং যখন তারা পরস্পরকে আকর্ষণ করতেছে তাদের মধ্যে একটা স্মরণ ঘটতেছে, তাহলে বল আছে স্মরণ আছে, সেম ভাবে কাজ থাকবে, কাজ থাকলে শক্তিও থাকবে। তারপর কি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি, যে জিনিসটা হলো তোমার বিভিন্ন এলিমেন্টের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন আমরা দেখছি ইউরেনিয়াম দিয়ে আমরা কি করতেছি, নিউক্লিয়ার চুল্লি যেগুলো সেগুলো বানাচ্ছি। তারপর হলো ওই যে অ্যাটমিক বোমা সম্পর্ক দেখছো, সেই শক্তিগুলো আসলে কই থেকে আসতেছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট থেকেই আসতেছে, তাই না। তাই রাসায়নিক শক্তি। নিউক্লিয় শক্তি কোনগুলো, নিউক্লিয় শক্তি হলো যেগুলা নিউক্লিয়াস থেকে বের হয়, ঠিক আছে। যেমন হলো তোমার ওই সেম ভাবে অ্যাটমিক বোমের যে কথাটা বললাম, ঠিক আছে, সেখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেই রিঅ্যাকশনটা কিন্তু একদম নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে, সেটাকে আমি বলতেছি নিউক্লিয় শক্তি। তাহলে রাসায়নিক শক্তির যদি আমি সেপারেট এক্সাম্পল দিতে চাই, সেপারেট এক্সাম্পল দিতে পারি, যেমন হলো বিভিন্ন ধরনের রিঅ্যাকশনগুলো আছে না, যেমন মনে করো তুমি অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করতেছো, তখন এক ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে। বা তুমি মনে করো প্রকৃতির বিভিন্ন জিনিস এক্সট্রাক্ট করতেছো, সেগুলোকে তুমি কাজে লাগাচ্ছ, সেখানেও ক্ষেত্রে কিন্তু তোমার বিভিন্ন ধরনের শক্তি লাগতেছে। তাহলে এগুলো হলো তোমার রাসায়নিক শক্তি, বুঝতে পারছো। আচ্ছা তারপর হলো সৌরশক্তি। আমরা বর্তমান যুগে সবাই এর সাথে মোটামুটি ওরিয়েন্টেড, তাই না। আমরা বিভিন্ন জায়গায় সোলার প্যানেল দেখি, সেখানে কি করে সূর্যের আলোকে লাগিয়ে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেটাতে ফ্যান চলতেছে, সেটাতে লাইট চলতেছে। তাহলে এভাবে কিন্তু আমরা সৌরশক্তিকেও কাজে লাগাতে পারতেছি। আচ্ছা এটা নিয়ে আরো ডিটেইলস সামনে পড়ালেখা আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এবার দেখো যান্ত্রিক শক্তি, ঠিক আছে। যান্ত্রিক শক্তি কোনটা, যান্ত্রিক শক্তি হলো যে প্রথমে সংজ্ঞা দেখবো, সংজ্ঞা হলো তোমার অবস্থানের কারণে, ঠিক আছে, তোমার যে বর্তমান স্টেট আছে এই স্টেটের কারণে তুমি যে শক্তি ফিল করো সেই শক্তিটাকে বলতেছে হলো যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এখন এই অবস্থানটা বিভিন্ন ধরনের হতে পারে, তাই না। তুমি মনে করো গতিশীল অবস্থায় আছো, তুমি মনে করো থেমে আসো, বা স্ট্যাটিক অবস্থায় আসো, তখন তোমার মধ্যে যে শক্তি ডেভেলপ করবে সেটাকে বলতেছে হলো যান্ত্রিক শক্তি। তাহলে সংজ্ঞা কি, সংজ্ঞা হলো তোমার অবস্থানের কারণে যে শক্তি ডেভেলপ করে, অবস্থানের কারণে যে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। অবস্থানটা কিরকম, অবস্থানটা দুই রকম হতে পারে। সেই অবস্থানটা কিরকম হতে পারে, যে ফার্স্ট অফ অল তুমি গতিশীল অবস্থায় থাকতে পারো, সেকেন্ড অফ অল তুমি স্থিতিশীল অবস্থায় থাকতে পারো, তাই না। তাহলে অবস্থা হলো আমার দুইটা, গতিশীল
স্থিতিশীল। গতিশীল অবস্থায় যখন তুমি থাকবা তখন তোমার মধ্যে যে শক্তি উৎপন্ন হবে সেটাকে আমি বলতেছি হলো গতিশক্তি। আর যখন তুমি স্থিতিশীল অবস্থায় থাকবা তখন তোমার মধ্যে যে শক্তি উৎপন্ন হবে সেটাকে আমি বলতেছি হলো বিভব শক্তি। এবং আমাদের সামনের সব পড়ালেখা এই গতিশক্তি এবং বিভব শক্তিকেই কেন্দ্র করে, ঠিক আছে। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে যান্ত্রিক শক্তির ইউনিট কি, বলতে পারবা? আচ্ছা, এটা খুবই সহজ একটা কোশ্চেন, তাই না? শক্তির ইউনিট তুমি জানো জুল, তাহলে যান্ত্রিক শক্তি তো এক প্রকার শক্তি, তাই না? তাহলে যান্ত্রিক শক্তির ইউনিট কি হবে? এটাও কিন্তু জুলই হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদের সাথে একটু জাস্ট খালি ব্রেন গেম খেললাম আর কি। আচ্ছা, এবার দেখো গতিশক্তি, ঠিক আছে। তাহলে গতিশক্তির ডেফিনেশন কি দেবো বলো দেখি? গতিশক্তি হলো যে গতিশীল অবস্থায় তোমার মধ্যে যে শক্তি উৎপন্ন হয়, তাই না? তাহলে আমি ডেফিনেশনটাকে একটু লিখে দিই যে গতিশীল অবস্থায় যে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এটা কি তোমাদের মনে বুঝতে অসুবিধা হবে কারণ এটা একটু ডার্ক কালার, তো আচ্ছা আমি লাইট কালার দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে হলো গতিশীল অবস্থায় যে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা গতিশীল শক্তির কি করব, সূত্র প্রতিপাদন করব, ঠিক আছে। যে গতিশীল শক্তির কিন্তু আমার সূত্র লাগবে, ঠিক আছে। সেটা আমরা কই থেকে ডিরাইভ করব, সেটা কিন্তু আমরা ডিরাইভ করব হলো নিউটনের সূত্র থেকে, ঠিক আছে। আচ্ছা, নিউটনের সূত্র আমরা কি পড়ছি বলো দেখি? নিউটনের 3টা ল ছিল, মনে আছে? 4th চ্যাপ্টারে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তার মধ্যে নিউটনের সেকেন্ড ল আমাকে কি বলতেছে বলো দেখি? সেকেন্ড ল আমাকে বলতেছে হলো যে F = ma, তাই না? এই F = ma এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি আমার সূত্র প্রতিপাদন করব, ঠিক আছে। কিভাবে দেখো, W = কি, ঠিক আছে। আমি কিন্তু W সূত্র বের করতেছি, কেন? কারণ যে W উৎপন্ন হবে সেই Wটাই তো আমার শক্তি ছিল আগে, তাই না? তাহলে ওই যে প্রথমেই পড়াই ফেলছি না যে কাজ আর শক্তি সমতুল্য, তাহলে তুমি যদি কাজ বের করো সেটাই কিন্তু তোমার শক্তি, ঠিক আছে। তাহলে W = কি হবে? W = তুমি বলতে পারো যে W = Fs, তাই না? W = Fs। আচ্ছা, F = কি? F = হলো ma × s, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো যে এস এর সূত্র কি, বলতে পারবা? এস এর সূত্র পড়ছো না যে ut + ½ at², মনে আছে? যে s = ut + ½ at², ওই যে গতির সূত্র থেকে s = ut + ½ at², তাই না? আবার যখন তোমার মনে করো u = 0, ঠিক আছে, u = 0 কি হবে? s = ½ at² হবে না? অবশ্যই হবে, s = ½ at²। কখন হবে এটা? যখন u = 0 হবে তখন, তাই না? তাহলে এখন আমি s এর আবার সূত্র ইউজ করি, ঠিক আছে। তাহলে s এর সূত্র যদি আমি এখানে ইউজ করি, তাহলে দেখো এখানে ma থাকলো ইনটু এই s এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে হবে কত? ½ at², তাই না? তাহলে দেখো কত হচ্ছে? ½ ma² t² হচ্ছে না? এখন দেখো a = কি? a = ভেলোসিটি বাই টাইম না? এটা তোমরা পড়ছো যে একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকেই ত্বরণ বলে, তাই না? তাহলে a = v/t। তাহলে আমি কি লিখতে পারি যে দেখো এর জায়গায় যদি আমি v/t লিখি তাহলে কি হবে? ½ × v/t² × t², তাই না? ও সরি, এমটা মিস করছি, তাহলে ইনটু m, ঠিক আছে। এই এমটা মিস করছিলাম আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই t² আর t² কাটাকাটি চলে যাবে না, ঠিক আছে। তাহলে কি হবে? আমার সূত্র দাঁড়ায় যাবে ½ mv², ঠিক আছে। তাহলে ek এর সূত্র আমরা কি পেলাম? ek এর সূত্র পেলাম হলো ½ mv², ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে এখানে একটু সুন্দর মতো লিখে নেই। তাহলে ek, ঠিক আছে, ek দ্বারা কি বোঝাচ্ছে? ek দ্বারা বোঝাচ্ছে হলো কাইনেটিক এনার্জি, ঠিক আছে, বা গতিশক্তির যে সূত্র সেটা বোঝাচ্ছে। তাহলে ek = হলো ½ mv², ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বক্স করে দিই তোমাদের ভালোর জন্য। আচ্ছা, তাহলে ½ mv², ঠিক আছে। এটা কিন্তু গতিশক্তির সূত্র, এটা কিন্তু তোমার অনেক নেসেসারি একটা সূত্র এবং অনেক জায়গায় এটা লাগবে। কিভাবে এটাকে প্রতিপাদন করলাম দেখছো তো, তাই না?
তাহলে আবারও একটু রিক্যাপ করি, ঠিক আছে। প্রথমত আমার যেটা লাগবে সেটা হলো নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে, F = ma। দেন আমার গতিসূত্রটা কিন্তু লাগবে যে S = ut + ½ at², ঠিক আছে। ইউ যদি 0 হয় তাহলে তোমার কি হয়ে যাবে, ½ at² হয়ে যাবে, তাই না, কারণ ইউ তো 0। আচ্ছা, ½ at² যদি হয় A = আবার কি জানি আমি, v/t জানি, তাই না। A = যদি v/t হয়, এখন তুমি জাস্ট এখানে বসাও, তাহলে w = fs। তাহলে f এর জায়গায় আমি লিখতে পারি কি ma, ওই ল থেকে ma × s, ma থাকলো, s এর জায়গায় লিখতে পারি কি ½ at², ½ ma² t² আসলো। এবার a এর জায়গায় লিখি হলো v/t² × t² × m, তাহলে আমি কি পেয়ে গেলাম, ½ mv² পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে e = ½ mv², আমি বারবার করে বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই এটা ভালো মতো পড়িও, ঠিক আছে। আমি এটাতে স্টার মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি নেক্সটে চলে যাই। এখানে তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রাখছি, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু বোঝার মতো একটা কোশ্চেন, এবং যদি বুঝতে পারো তাহলে তোমার কনসেপ্ট আশা করা যায় যে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ভর যদি অপরিবর্তিত থাকে, তুমি যদি গতিশক্তিকে 4 গুণ করতে চাও, তাহলে বেগ কত গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পয়েন্ট কি কি বলো দেখি। এখানে পয়েন্ট হলো গতিশক্তিকে তুমি 4 গুণ করবা, ঠিক আছে। আর বসে ভর কিন্তু অপরিবর্তিত, ঠিক আছে। তাহলে বেগ কত গুণ করতে হবে আমাকে বলতে পারবা? দেখো, এখানে কিন্তু আমরা প্রথমে ইকে সূত্রটা লাগবে, তাই না। ইকে সূত্র আমরা কি বললাম, ইকে = হলো ½ mv², তাই না। এটা মনে করো হলো আদি অবস্থায়, ঠিক আছে, এটা হলো আদি অবস্থা। তারপর তুমি কি করতে চাচ্ছ, তুমি হলো এবার তোমার গতিশক্তিকে 4 গুণ করতে চাচ্ছ, ঠিক আছে। গতিশক্তিকে 4 গুণ করতে চাইলে তোমার ভেলোসিটি কত বাড়াইতে হবে বা বেগ কত বাড়াইতে হবে সেটা চাচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই ই কে আর ভি এর সম্পর্কটা কিরকম, ঠিক আছে। ই কে আর ভি এর সম্পর্কটা কি, স্কোয়ারের সম্পর্ক না। এই যে দেখো ই কে আর এই যে ভি স্কোয়ারের সম্পর্ক, এটা তো কনস্ট্যান্ট, তাই না। যেহেতু তোমাকে বলছে ছিল অপরিবর্তিত রাখতে বলছে, কনস্ট্যান্ট বলছে না। হ্যাঁ, যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারি যে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাই না। তাহলে এখন পরবর্তীতে তুমি যখন 4 গুণ করবা, সেটাকে আমি ডিনোট করতেছিল ই কে এফ দ্বারা, ঠিক আছে। তাহলে আমি হলো ডিনোট করতেছি ই কে এফ দ্বারা, ঠিক আছে। তাহলে ই কে এফ বাই ই কে আই, ঠিক আছে। আশা করি তোমরা এই রেশিওর জিনিসগুলো বোঝো, ঠিক আছে, মানে প্রপোর্শনাল সাইন থেকে কিভাবে রেশিও জিনিসটাকে নিয়ে আসে, ঠিক আছে। কারণ এটা তোমার আগের চ্যাপ্টারেই করার কথা, তাই না। আচ্ছা, যদি না জেনে থাকো সমস্যা নাই, আমার ক্লাস সামনে আসতেছে, তোমাকে ওখানে আমি ডিটেলস বোঝাবো, ঠিক আছে। তাহলে ই কে এফ বাই ই কে আই ইকুয়াল টু কত হবে বলো দেখি, vf² বাই vi² হবে না। এই পার্টটা কি বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে আমি এখানেই ক্লিয়ার করে নিই, ঠিক আছে, তাহলে তোমাদের আবার ইয়া হইতে পারে। দেখো কি কি পড়লাম, যে ই কে ইজ প্রপোর্শনাল টু v², তাই না। তাহলে এখন মনে করো ফাইনাল অবস্থায় যেটা, ঠিক আছে, ফাইনাল অবস্থায় আমি বলতেছি হলো ই কে এফ, ঠিক আছে। এটা কি হবে বলো দেখি, প্রপোর্শনাল টু vf² হবে না, এটাই তো হবে। আচ্ছা, ইনিশিয়াল অবস্থায়, ঠিক আছে, বা আদি অবস্থায় যেটা, আদি অবস্থায় কত হবে বলো দেখি, ই কে আই ইজ প্রপোর্শনাল টু vi² হবে না, এটাই তো হবে, খুব স্বাভাবিক। এখন এটা মনে করো হলো 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি 1 আর 2 কে ভাগ দিয়ে দাও, ঠিক আছে। যখন তুমি প্রপোর্শনাল সাইন প্রপোর্শনালিটি সাইনকে ভাগ দিবা, তখন কিন্তু তোমার কি হবে, কনস্ট্যান্ট কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি আরো সুবিধা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি তুমি এখন একটা কনস্ট্যান্ট নিয়ে আসো, ঠিক আছে, মানে ওই তোমাকে তাহলে আমি কি বলবো, তোমাকে তাহলে একদম ডিটেলস পড়ানো লাগবে, ঠিক আছে। যে আমি যেমনি শর্টকাটে করছিলাম অমনি শর্টকাট না করে যদি তুমি ডিটেলস করতে চাও, ঠিক আছে, তাহলে ফাইনাল অবস্থায় কি হবে, ফাইনাল অবস্থায় হবে ই কে এফ ইকুয়াল টু হলো ½ mv/f², তাই না। আর ইনিশিয়াল অবস্থায় কি হবে, ই কে আই ইকুয়াল টু হলো ½ mvi², তাই না। এখানে কিন্তু এম রাখছি, এখানেও কিন্তু এম রাখছি, ঠিক আছে। কেন এম রাখছি, কারণ আমাকে বলছে যে ভর অপরিবর্তিত। তাহলে যখন তুমি এখন তুমি দুইটাকে ভাগ করে দাও, ঠিক আছে, এটা হলো 1, এটা হলো 2। তোমাদেরকে কিন্তু আমি ডিটেলস পড়াইলাম, ঠিক আছে। আর আমি শর্টকাট যেটা করছিলাম সেটা তুমি বলতেছি যে এখান থেকে কিভাবে শর্টকাটে আনা যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এখন তুমি ভাগ করে দাও, যে 1/2 করলে আমি কি পাবো, 1/2 করলে পাবো হলো ই কে এফ বাই ই কে আই ইকুয়াল টু হলো vf²। আচ্ছা, একবারে পুরাটাই করতেছি, ½ mvm² ডিভাইডেড বাই ½ mvi², তাই না।
তার মধ্যে দেখো এখানে কাটাকাটি যাবে না, অবশ্যই কাটাকাটি যাবে। কি কাটাকাটি করতে পারি দেখো, এই যে হাফ হাফ কাটা গেল, এম এম কাটা গেল, ঠিক আছে। তাহলে কি থাকতেছে হলো ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার, তাই না, ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার। এই যে ইকেএফ বাই ইকেআই ইকুয়াল টু হলো ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার। এটাই কিন্তু আমি আগের স্লাইডে ডিরেক্ট লিখছিলাম, দেখো একেএফ বাই একেআই ইকুয়াল টু হলো ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার। এখন কথা হলো কিভাবে লিখছিলাম, ঠিক আছে। লিখছিলাম হলো একটু অ্যাডভান্স লেভেলে তোমাকে থিঙ্ক করতে হবে এখানে, ঠিক আছে। ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাই না, এই রিলেশনটার দিকে দেখো, ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে আমি যদি প্রপোর্শনালিটি সাইন উঠাই দিতে চাই তাহলে আমার কি লাগবে, কনস্ট্যান্ট লাগবে একটা, তাই না। এখন এই কনস্ট্যান্টটা কিন্তু সবগুলোর জন্যই সেম থাকবে, ঠিক আছে। তাহলে তুমি এই কনস্ট্যান্টটাকে একদম আউট অফ মানে চিন্তা করাই লাগবে না তোমাকে, ঠিক আছে। তোমার কনসিডারেশন থেকে এটা বাদ করে দাও, ঠিক আছে। জাস্ট এই দুটার মধ্যে কম্পারিজন করো। তাহলে একবার কি করো, ইকেএফ নাও, তাহলে ইকেএফ প্রপোর্শনাল টু ভিএফ স্কোয়ার, ঠিক আছে। এই যে দেখো ইকেএফ প্রপোর্শনাল টু ভিএফ স্কোয়ার, একেআই প্রপোর্শনাল টু ভিআই স্কোয়ার। আমি একবারে দুটোকে ভাগ দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছো। তাহলে তোমাদের জন্য আমি একটু আর কি ভাবছিলাম তোমরা হয়তো বা আগে থেকে পারবা এটা, তো যাই হোক আমি জিনিসটা আর কি আবার ক্লিয়ার করে নিলাম যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন দেখো, এখন আমি বাকি মেটটুকু করি। বাকি মেটটুকু কি হবে, আচ্ছা নেক্সট স্লাইড যাই, এখানে অ্যাড করলাম। তোমার কি বলছে, ইকেএফ হলো 4 গুণ করা লাগবে, তাই না, গতিশক্তি 4 গুণ করা লাগবে বলছে না। তাহলে তোমার এই যে ইকেএফ মানে ফাইনাল যে গতিশক্তি আছে সেটা কি হবে বলো দেখি, 4 গুণ অফ ইকেআই, তাই না, 4 গুণ করা লাগবে। এখন তাহলে এই যে 4 গুণ করা লাগবে, এখন এটাকে তুমি জাস্ট খালি সূত্রে বসাও তাইলেই হয়ে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। তাহলে আমি এখন লিখি বাকি মেটটুকু করি, বাকি মেটটুকু খুবই সহজ, ঠিক আছে। ইকেএফ বাই ইকেআই ইকুয়াল টু হলো ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না যে 4 ইকেআই ডিভাইডেড বাই ইকেআই ইকুয়াল টু কত, ভিএফ স্কোয়ার ডিভাইডেড বাই ভিআই স্কোয়ার। তাহলে দেখো এই ইকেআই আর ইকেআই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না, ইকেআই সরি ইকেআই আর ইকেআই কাটাকাটি দিল। তাহলে দেখো কি হচ্ছে, আমি পাচ্ছি ভিএফ স্কোয়ার বাই ভিআই স্কোয়ার ইকুয়াল টু হলো 4, ঠিক আছে। তাহলে ভিএফ স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি না যে 4 ভি আই স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভিএফ কত হবে বলো দেখি, এখান থেকে এখন বাকিটুকু বের করা খুবই সহজ, তাই না। তুমি দুই সাইডে রুট করে দাও, দুই সাইডে রুট করে দিলে কি আসবে, ভিএফ ইকুয়াল টু হলো 2 ভি আই, বুঝতে পারছো। তাহলে কি পেলাম যে তোমার ফাইনাল ভ্যালোসিটি যেটা যে শেষের যে বেগটা হবে সেই বেগটাকে কি করতে হবে, বেগটাকে তোমার দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো যে ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে যদি গতিশক্তিকে আমি 4 গুণ করতে চাই তাহলে বেগ কত গুণ করতে হবে, বেগকে আমার দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। সেটা ম্যাথমেটিক্যালি কিন্তু আমি পুরোটাই করে দেখালাম এবং পুরোটাই কিন্তু ডিটেলস করছি যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে এখানে গেল আর কি সবকিছু ডিটেলস পড়াইলাম। এরপরে আসি যে কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে। তোমাদের এই টার্মটা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য এই টার্মটা বইয়ে নেই, বাট বাকি সব কিছুই তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই টার্মটা দিয়েই পড়াচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ডিরাইভ করব, ঠিক আছে, এটা আমরা ডিরাইভ করব হলো এই যে এই সূত্র থেকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এটা তো তোমরা পড়ছো, তাই না, এটা তো গতির একটা সূত্র, যে গতির যে মেইন 3টা সূত্র লাগে, তাই না, ওই মেইন 3টা সূত্রের মধ্যে এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে। এখন এই সূত্রটা থেকে আমরা কি করব, হাফ এম দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই, ঠিক আছে, হাফ এম দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে বলো দেখি, জিনিসটা তখন দাঁড়াবে না যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ইন্টু 2as, তাই না। তার মধ্যে কি কি কাটাকাটি যায় বলো দেখি, তার মধ্যে আমি এই যে এটা আর এটা কাটাকাটি করতে পারি, 2 আর 2 কাটতে পারি, তাই না। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে হলো এম এ এস, তাই না, এম এ এস। আচ্ছা এই এম এ আর এস, এম এ মানে কি আবার বলো দেখি, এফ ইন্টু এস না, আর এফ ইন্টু এস এটা মানে কি বলো দেখি, এটা মানে ডাব্লিউ না, ঠিক আছে। তাহলে কি পাইলাম, আমি পাইলাম হলো যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস
ডাব্লিউ। ঠিক আছে, এটাই হলো কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, তো এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি। সেই মডিফাই করলে কি হবে দেখো, আমি যদি ডাব্লিউটাকে এক সাইডে রাখি তাহলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাই না? এই হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার কি বলতো, হাফ এম ভি স্কোয়ার হলো তোমার শেষ গতিশক্তি না, ভি যেটা, ভি তো হলো তোমার শেষ শেষ বেগ, তাই না? এটা কত হবে, শেষ গতিশক্তি। আর হাফ এম ইউ স্কোয়ার এটা কি বলো দেখি, এটা হলো আদি গতিশক্তি, তাই না? তাহলে তুমি কি একটা জিনিস খেয়াল করছো, যে তুমি যদি শেষ গতিশক্তি মানে ফাইনাল যে কাইনেটিক এনার্জি থাকবে বা গতিশক্তি থাকবে, সেখান থেকে যদি তুমি আগের গতিশক্তিকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি কৃত কাজ পেয়ে যাবে। ঠিক আছে, আবার সেম ভাবে আমি যদি এখান থেকে যদি ডিসক্রাইব করি জিনিসটাকে, এখান থেকে ডিসক্রাইব করলে কি হবে, তোমার শেষ যে গতিশক্তিটা হবে, ঠিক আছে, শেষ গতিশক্তিটা হবে আদি গতিশক্তি এবং তুমি যতটুকু কৃত কাজ করবা তার যোগফলের সমান। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমার জন্য জিনিসটা যেন বোঝার সুবিধা হয় সেজন্য আমি তোমাকে ভালো মতো এক্সপ্লেন করলাম। ঠিক আছে, তাহলে পরবর্তীতে যাই। এখন এখানে একটা ম্যাথ করব। ঠিক আছে, তো ম্যাথে কি কি ডাটা দেওয়া আছে সেটা আমরা আগে দেখবো। ঠিক আছে, দেখো প্রথমে দেওয়া আছে যে এম ইকুয়াল টু 10 কেজি, তাই না? ভর দেওয়া আছে। তারপর বলছে বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী, স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী, তাহলে টি ইকুয়াল টু কত, 10 সেকেন্ড, তাই না? আর স্থির বস্তু, ঠিক আছে, স্থির বস্তু এই কথাটা দেখলেই তুমি বুঝে যাবা যে ইউ ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে আদি বেগ ইকুয়াল টু হলো 0। তাহলে আমি কি কি দেওয়া আছে সেগুলো আগে নোট করতেছি। আর ফোর্স অ্যাপ্লাই করছো কত, এই যে দেখো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু হলো 10 নিউটন। ঠিক আছে, এখন বলছে যে 1 নম্বর কোশ্চেন বস্তুটির গতিশক্তি কত। ঠিক আছে, তাহলে এ নাম্বার আমরা সলভ করি। ঠিক আছে, এ নাম্বার গতিশক্তির সূত্র কি বলো দেখি, জানো তোমরা তাই না, মাত্রই শিখছি। একে ইকুয়াল টু হলো হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন তোমার কি কি দেওয়া আছে দেখো, মাস দেওয়া আছে, তাই না? তোমার আর লাগবে কি কি, তোমার লাগবে হলো ভেলোসিটির ভ্যালু বা বেগের ভ্যালু। তো বেগের ভ্যালু তুমি কই থেকে পাবা? ঠিক আছে, তোমার ওই যে সূত্র জানা আছে না, দেখো তোমার কিন্তু এখানে গতির চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়া লাগবে। ঠিক আছে, কারণ গতির চ্যাপ্টারের অনেক কিছুই কিন্তু এখানে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো এই যে ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি, তাই না? তাহলে ইউ কি, ইউ হলো তোমার 0, যেহেতু তোমার এখানে বলা আছে। ঠিক আছে, এ কি, ঠিক আছে, এ ইকুয়ালটা বল আমরা কি জানি বলো দেখি, এ ইকুয়াল টু হলো এফ বাই এম না, এ ইকুয়াল টু হলো এফ বাই এম। এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হলো তোমার 10 নিউটন, এম এর ভ্যালু কত 10 কেজি, তাহলে 10 বাই 10, তাহলে কত হয়েছে 1 এম এস ইনভার্স 2, তাই না? তাহলে এই ইউনিটগুলো কিন্তু দেবা। ঠিক আছে, ইউনিট যদি না দাও তাহলে কিন্তু সমস্যা আবার। তাহলে এখন আমি দেখি যে বেগ কত হবে। ঠিক আছে, বেগ হবে কত, এ ইন্টু টি, তাই না? তাহলে 1, আমি অলরেডি ত্বরণের মান পেয়ে গেছি এখান থেকে। ঠিক আছে, আর টাইমের ভ্যালু কত, এই যে দেখো দেওয়া আছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কত হবে, ইউনিট কত হবে, এম এস ইনভার্স 1, তাহলে কত হচ্ছে 10 এম এস ইনভার্স 1। বুঝতে পারছো, 10 এম এস ইনভার্স 1। আচ্ছা, এখন আমি ওই যে ভি এর ভ্যালুটা যে বের করলাম, সেই ভি এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলেই তো আমার ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো আর এই ম্যাথে তেমন কিছুই নাই। তাহলে কি হবে, হাফ ইন্টু এম এর ভ্যালু কত 10 ইন্টু ভি এর ভ্যালু কত 10, এটাকে আবার কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে কত হচ্ছে, এখানে হলো 100 আর এখানে আবার 10 গুণ হবে, তাহলে হবে 1000 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 500, তাই না? আর ইউনিট কত হবে বলো দেখি, ইউনিট আবার ওই সেম কোশ্চেনে জিজ্ঞেস করতেছে, তাহলে ইউনিট হবে হলো 500 জুল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমাদের ফার্স্ট কোশ্চেনটা শেষ। এবার হলো সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, তো সেকেন্ড কোশ্চেনে যাওয়ার জন্য আমি নেক্সট স্ক্রিনে যাচ্ছি, তার আগে কিছু কিছু জিনিস নোট ডাউন করো। ঠিক আছে, এক্সেলারেশন বা ত্বরণের ভ্যালু কত ছিল 1 এম এস ইনভার্স 1। ঠিক আছে, টাইম হলো 10 সেকেন্ড, ফোর্স 10 নিউটন, এম 10 কেজি, এগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। ঠিক আছে, 20 সেকেন্ড পরে গতিশক্তি কত।
আচ্ছা, এখন এখানে কিন্তু নিউটনের লগুলো একটু কাজে লাগবে, ঠিক আছে? যেমন তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছো কতক্ষণ বলো দেখি? 10 সেকেন্ড পর্যন্ত তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তারপরে কি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করছো? কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই। এখন নিউটনের ফার্স্ট ল কি বলতেছে, তুমি যদি কখনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে যে বস্তু যেই অবস্থায় থাকবে সেই বস্তু সেরকম অবস্থায় থাকবে সারা জীবন, তাই না? তাহলে সে যে গতিশীল অবস্থায় থাকবে সে সারা জীবন ওই গতিশীল অবস্থায়ই থাকবে, তার কোনো ত্বরণ হবে না, তার ভেলোসিটি বা বেগ বাড়বে না, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ড পর তার ভেলোসিটি কত ছিল, ঠিক আছে? 10 সেকেন্ড পর ভেহিকলটা কত ছিল? 10 ms ইনভার্স 1, তাই না? বের করলাম। তাহলে তুমি যখন 20 সেকেন্ড পর তার বেগ বের করতে যাবে সেটা কত হবে বলো দেখি? ওই 10 ms ইনভার্স 1 কিন্তু থাকবে, কারণ তুমি বল কতক্ষণ দিচ্ছ? বল দিচ্ছ 10 সেকেন্ড ব্যাপী, 10 নিউটন বল। তারপরে কি কোনো বল দিচ্ছ? তুমি কিন্তু 10 সেকেন্ড পরই বল দেওয়া থামাই দিছো, ঠিক আছে? তাহলে কি হবে? ভি কিন্তু 10 ms ইনভার্স 1 থাকবে এবং 20 সেকেন্ড পরেও কিন্তু ভেলোসিটি ওটাই থাকবে, ঠিক আছে? 20 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে? 10 ms ইনভার্স 1ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তখন 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? 20 সেকেন্ড পর গতিশক্তি, আচ্ছা লেখাটা একটু খারাপ হয়েছে, ঠিক আছে? 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? ই কে ইকুয়াল টু সেম ওই যে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এম এর ভ্যালু কত হবে বলো দেখি? এম এর ভ্যালু তো এমই থাকবে, তাই না? এম এর ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে? ভর কিন্তু সবসময় ফিক্সড থাকে। তাহলে এখানে আমরা এখানে কি করব? ভ্যালু বসাবো। ভ্যালু বসানো তো ম্যাথ খুবই সহজ। হাফ ইন্টু এম কত হবে? 10 ছিল, তাই না? ইন্টু এটা কত ছিল? 10 স্কয়ার, তার মানে আগেরটারই অ্যান্সার। তাহলে 500 জুল। ইউনিট কিন্তু অবশ্যই দিবা, ঠিক আছে? ইউনিট না দিলে কিন্তু তোমার 1 মার্ক কেটে নেবে, তুমি কিছু করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর ও সরি, ওটা থার্ড পার্টটা ছিল, তাই না? থার্ড পার্ট হলো যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে, ঠিক আছে? তোমরা কি এটা বলতে পারবা? আচ্ছা, এখানে আমি লিখে দিই, ঠিক আছে? এটা হলো তোমার খ নাম্বার, এটা যেটা করছি এটা হলো এ নাম্বার, আচ্ছা ঠিক আছে? এটা হলো তাহলে বি নাম্বার, ঠিক আছে? আমি আবার খ লিখছি। আচ্ছা, তাহলে এটা হলো তোমার বি নাম্বার। এখন আমরা করব হলো সি নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সি নাম্বার, তাহলে সি নাম্বারে কি বলতেছে দেখো? সি নাম্বারে বলছে যে 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করো তাহলে গতিশক্তি কত, ঠিক আছে? এই যে তুমি যে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছিলা, ঠিক আছে? 10 নিউটন ফোর্স, এখন তুমি 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ না করে 20 সেকেন্ড ধরে যদি বল প্রয়োগ করো তাহলে গতিশক্তি কত হবে? এখন কিন্তু গতিশক্তি চেঞ্জ হবে অবশ্যই, ঠিক আছে? কারণ ওই যে সেম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এখানে টি যে চেঞ্জ হচ্ছে সে কারণে ইউ তো জিরো, তাই না? কারণ কি স্থির বস্তু ছিল, স্থির বস্তু যদি জিরো হয় তাহলে স্থির বস্তু যেহেতু বলা আছে তাহলে ইউ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আচ্ছা, এখন এ আর টি, ঠিক আছে? এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু তো ওই যে আগের বার বের করছি, ঠিক আছে? এফ বাই এম ওই সূত্র দিয়ে চলে আসবে, কত আসবে? 1 আসছিল না? এই যে দেখো 1 ms ইনভার্স 2 আসছিল, তাহলে এটা হলো 1। আচ্ছা, এখন আমি এখানে বসাই, ভ্যালু বসাই। এর ভ্যালু কত? 1। এখন তুমি টি এর ভ্যালু কত নিবা বলো? তুমি 20 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করতেছো না, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে? টি এর ভ্যালু কিন্তু 20 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 20, তাহলে কত আসলো? 20 ms ইনভার্স 1, তাই না? এখন তাহলে তুমি আবার গতিশক্তি বের করো, কত হবে? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? এটা কখন বের করতেছি? এটা কিন্তু 20 সেকেন্ড পর বের করতেছি, ঠিক আছে? সি নাম্বারটা 20 সেকেন্ড পর, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু কত দেওয়া ছিল? 10 কেজি না? এই যে দেখো 10 কেজি ভর, 10 কেজি ভর। তাহলে এম এর ভ্যালু কত হবে? 10 ইন্টু ভি স্কয়ার। তাহলে ভি এর ভ্যালু কত? 20 স্কয়ার, তাই না? তাহলে কত আসতেছে বলো দেখি? তোমরা ক্যালকুলেটরে করে ফেলো, আর আমি দেখি মুখে মুখে করা যায় কিনা। হাফ ইন্টু 10 ইন্টু 400, তাই না? 20 স্কোয়ারকে করলে তাহলে এখানে কত আসতেছে? 2 আর 10 যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 5 আসবে, তাই না? এটা যদি কাটি এখানে আসবে 5, 5 ইন্টু 400 কত আসবে? 2000 জুল আসবে, তাই না? ঠিক আছে, তাহলে তিনটা কোশ্চেনে কিন্তু ভালো মতো
আরেকবার আমি রিক্যাপ করাই দিচ্ছি, ঠিক আছে? তুমি ফার্স্টে কি করতেছিলা, 10 সেকেন্ড বল দিচ্ছিলা, 10 সেকেন্ড পরে কোনো বল দিচ্ছিলা না, তাহলে 10 সেকেন্ড পর তার আমার কি লাগবে, আমার ভেলোসিটি লাগবে, তাই না? ভেলোসিটি লাগবে কিভাবে বুঝলাম, কারণ সূত্রে আমার আছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এখন এই ভেলোসিটির ভ্যালু আমি কিভাবে পাবো, তোমার ভ্যালু দেওয়া আছে কিসের কিসের, ফোর্স দেওয়া আছে এবং তোমার মাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাই না? তাহলে ত্বরণের ভ্যালু কত, এ ইকুয়াল টু এফ বাই এম না, কারণ কি পড়ছি, এফ ইকুয়াল টু এম এ পড়ছি, ওখান থেকে আসছে কিন্তু, ঠিক আছে? এটাও লিখে দিচ্ছে তোমাদের জন্য যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল কত হচ্ছে এফ বাই এম, এফ এর ভ্যালু কত 10, এম এর ভ্যালু 10, তাহলে আমি পাচ্ছি কত 1 এম এস ইনভার্স 2। এখন আমি এর ভ্যালু পাইলাম, আমি কি ভি এর ভ্যালু পাইছিলাম, যেটা আমার লাগবে বেসিক্যালি, আমার তো এখানে দেখলাম তাই না যে আমার ভি এর ভ্যালু লাগবে, তাহলে ভি এর ভ্যালু আমি কই থেকে পাবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র থেকে আমি 10 এম এস ইনভার্স 1 ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? দেন আমি ওখানে সূত্র বসাইলে 500 জুল পেয়ে যাব। তারপরে কি হয়েছে, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো 10 সেকেন্ড ধরেই, ঠিক আছে? তারপরে তুমি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই, ঠিক আছে? কিন্তু তোমার জানতে চাইছে যে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে, ঠিক আছে? তাহলে আমরা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী জানি যে যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে একটা বস্তু যেই ভেলোসিটিতে চলমান থাকবে সেই ভেলোসিটিতেই বা সেই গতিতেই চিরকাল চলতে থাকবে, ঠিক আছে? তাহলে 20 সেকেন্ড পরেও তার ভেলোসিটি বা বেগ কিন্তু 10 এম এস ইনভার্স 1ই থাকবে, ঠিক আছে? তাহলে 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, ওই সেম আগের মতোই, ঠিক আছে? 500 জুল, গতিশক্তি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরে বলছে যে এখন তুমি ফোর্স বা বল কিন্তু 10 সেকেন্ড ধরে দাওনি, এখন তুমি 20 সেকেন্ড ধরে দিছো, ঠিক আছে? যদি 20 সেকেন্ড ধরে দাও তাহলে কি হবে বলো দেখি, এখন আমার টি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, এ কিন্তু এফ বাই এম 1 এম এস ইনভার্স 2 থাকবে, ঠিক আছে? তাহলে ভি এর ভ্যালু কত আসলো, 20 এম এস ইনভার্স 1 আসলো, ঠিক আছে? তাহলে 20 সেকেন্ড পর ইকে ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন তুমি ভ্যালু বসাও, ভ্যালু বসালে কত আসবে, 2000 জুল, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু ওই যে একটু আগে একটা কোশ্চেন করাইলাম মনে আছে যে গতিশক্তি যদি 4 গুণ করতে চাই ভেলোসিটি কত গুণ বাড়াইতে হবে, এখানে কিন্তু জিনিসটা খেয়াল করছো, এখানে কিন্তু জিনিসটা ওইরকমই হয়ে গেছে যে দেখো ভেলোসিটি ছিল 10 এম এস ইনভার্স 1, গতিশক্তি কত ছিল 500 জুল, তাই না? পরবর্তীতে কত হয়েছে দেখো 2000 জুল হয়ে গেছে, আর ভেলোসিটি কত 20 এম এস ইনভার্স 1, তাহলে গতিশক্তি কিন্তু 4 গুণ হয়েছে, ঠিক আছে? কিন্তু ভেলোসিটি কত হয়েছে, ভেলোসিটি কিন্তু ডাবল হয়েছে, ঠিক আছে? 10 থেকে 20 হয়েছে আর 500 থেকে 2000 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ পেয়ে গেলাম, ঠিক আছে? যদি আমরা তখন ম্যাথমেটিক্যালি করছিলাম, এখানে আমরা আবার কি করলাম, ভেরিফাই করলাম জিনিসটাকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই, দেখো তোমাদের জন্য আরো একটা ম্যাথ রাখা হয়েছে। তোমাদেরকে এত ম্যাথ কেন করাচ্ছে, ঠিক আছে? ফিজিক্সের একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? এটা তুমি কেমনে বুঝবা হলো তুমি ম্যাথটা পারতেছো কিনা, ঠিক আছে? যদি ম্যাথ পারো তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার, যদি ম্যাথ না পারো তার মানে তোমার কনসেপ্টে ঝামেলা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল, ঠিক আছে? বস্তুটির বেগ কত? আচ্ছা, তোমাকে এখানে ভর দিয়ে দিছে এবং গতিশক্তি দিছে, ঠিক আছে? জানতে চাইছে যে বেগ কত, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, দেখো তোমার দেওয়া আছে এম ইকুয়াল টু হলো 10 কেজি, তাই না? আর ই কে দেওয়া আছে, ঠিক আছে? ই কে মানে কি, কাইনেটিক এনার্জি, তাই না? গতিশক্তি। এখানে কিন্তু ইংলিশ টার্ম কিছু কিছু জানা লাগবে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার বাংলা ভার্সনে পড়ে বলো যে, মানে বাংলা ভার্সনে পড়ো বলে যে তোমার কি কোনো ইংলিশ টার্ম জানা লাগবে না, এমনটা কিন্তু ব্যাপারটা না। তোমাকে কিন্তু কখনোই বলবে না যে ই গো মানে কি গতিশক্তির, মানে গতিশক্তি ই গ, এমনি কিন্তু কখনো দিবে না, ই কে দ্বারাই দিবে, ঠিক আছে? কেন কে দিবে, কারণ গতিশক্তির ইংলিশ হলো কাইনেটিক, ঠিক আছে? আচ্ছা, এটা দিবে না। আচ্ছা, ই কে ইকুয়াল টু কত দিছে, 80 জুল, ঠিক আছে? এখন আমরা সূত্র ফেলি, ঠিক আছে? কি সূত্র ফেলবো, ই কে ইকুয়াল টু কত বলো, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে আমার লাগবে কি, ভেলোসিটি লাগবে, তাহলে ভেলোসিটি কত বলো দেখি, যদি আমরা ওইদিকে পাঠাই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2 ই কে বাই এম, তাই না? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি পাচ্ছি হলো ভি ইকুয়াল টু রুট ওভার 2 ই কে বাই এম। এখন আমি জাস্ট ভ্যালু বসাবো, ঠিক আছে? তাহলে ভ্যালু বসাইলেই হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তাহলে রুট ওভার 2 ইন্টু ই কে এর ভ্যালু কত 80, এম এর ভ্যালু কত 10, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি কাটাকাটি করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল কাটাকাটি যদি করি 10 আর 80 কাটাকাটি করলে কত আসবে, 8
তাহলে কত আসতেছে বলো দেখি, √16। তাহলে √16 মানে কত, 4, তাই না? ইউনিট কি হবে বলো দেখি, ইউনিট কিন্তু খুবই কেয়ারফুল, ঠিক আছে? ইউনিট হবে হলো 4 ms⁻1, কারণ এটা কি বেগ, তাই না? বেগের ইউনিট সবসময় কি হয়, মিটার/সেকেন্ড হয়, তাই না? আচ্ছা, তাহলে এই ম্যাথ বুঝতে পারছো? মাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, জানতে চাইছে ভেলোসিটি কত। আমি তাদের মধ্যে সম্পর্ক জানি, ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু √2ek/m আসবে, ওখান থেকে তুমি ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে? আর যদি তুমি ক্যালকুলেটরের এক্সপার্ট হয়ে থাকো, ঠিক আছে, ক্যালকুলেটর কেমনে এক্সপার্ট হওয়া লাগবে এটা নিয়ে আমাদের সামনে ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। আর যদি আগে থেকে হয়ে থাকো তাহলে তুমি ডিরেক্টলি কিন্তু এখানে ভ্যালু দিলেই কিন্তু ম্যাথ সলভ হয়ে যাবে, ঠিক আছে? যদিও বা তোমাদেরকে আমি সাজেস্ট করব যে যদি এটা কখনো বর্ণনামূলক বা সৃজনশীল কোশ্চেনে চলে আসে, ঠিক আছে, তোমরা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটরে অ্যান্সার করে বসাই দিও না, ঠিক আছে? তোমার টিচার ভাববে যে তুমি কারোটা কপি করে বা নকল করে বসাই দিচ্ছ, তখন কিন্তু তোমার মার্ক কাটতে পারে। যদি এমসিকিউতে দেয়, এমসিকিউতে অবশ্যই ডিরেক্টলি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা তোমাদের জন্য এখানে একটা আমি কোড রাখছি, ঠিক আছে? এই কোডটা আমার অনেক পছন্দের কোড এবং আমি অ্যাডমিশন টাইমে এটার প্রতি অনেক বেশি বিশ্বাস করতাম, ঠিক আছে? আর আমার পড়ার টেবিলে আমি সবসময় এটা লাগাই রাখতাম। আচ্ছা, কোডটা কি? কোডটা হলো যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড, ঠিক আছে? তার মানে কি, একজন ট্যালেন্টেড আছে, ঠিক আছে, সে যদি হার্ড ওয়ার্ক করে তাহলে অবশ্যই সে আগায় যাবে, ঠিক আছে? সে একটা গড গিফটেড মানুষ, তার ট্যালেন্ট আছে, সে হার্ড ওয়ার্ক করতেছে, সে সামনে আগায় যাবে। বাট যে ট্যালেন্টেড পারসন, সে হার্ড ওয়ার্ক করা ছেড়ে দিল, ঠিক আছে? যদি ছেড়ে দেয় তাহলে যে মানুষটা ট্যালেন্টেড না, স্টিল কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাচ্ছে, ঠিক আছে, সে অনেক কনসিস্টেন্টের সাথে হার্ডওয়ার্ক করেই যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু ওই ট্যালেন্টেড মানুষটাকে একদিন কাটাই ফেলবে, ঠিক আছে? এটার অনেক অনেক এক্সাম্পল আছে, আমি নিজেও অনেক এক্সপিরিয়েন্স পাইছি, ঠিক আছে? মানে কি বলবো, তুমি জাস্ট হার্ডওয়ার্ক করে ছেড়ে দাও, ঠিক আছে? তুমি জাস্ট একটা ম্যাথ প্র্যাকটিস না করে বলো যে হ্যাঁ তুমি এই ম্যাথটা পারবা, তোমার প্র্যাকটিস করা লাগবে না, তুমি দেখো তুমি ভুল করো কিনা, অবশ্যই ভুল করবা, ঠিক আছে? সেই জন্য তুমি ট্যালেন্টেড হও অথবা না হও, তুমি কি করবা, সবসময় হার্ডওয়ার্ক করবা, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, সে সবসময় হার্ডওয়ার্ক পেইড অফ, ঠিক আছে? হার্ডওয়ার্ক সবসময় তোমাকে ফিডব্যাক দিবেই, ঠিক আছে? সেটা আজ হোক কাল হোক, ঠিক আছে? তুমি অনেক বেশি হার্ডওয়ার্ক করলা, একটা এক্সামে তুমি খারাপ করলা, ঠিক আছে, তোমার মনে হচ্ছে যে তোমার হার্ডওয়ার্ক বৃথা হয়ে গেল, কখনোই না, কখনোই না, ঠিক আছে? হার্ডওয়ার্কের যে তুমি একটা ফল আছে, এই ফলটা পাবাই, ঠিক আছে? সেটা আজকে পাওনি, তোমার লাক খারাপ ছিল, তোমার এক্সামটা খারাপ হয়েছে, ঠিক আছে, বাট ওটার কারণে তুমি যদি হার্ডওয়ার্ক করছো, তোমার সামনের কোনো একটা এক্সাম ভালো হবে, এটা তুমি শিওর থাকো, ঠিক আছে? লাইফ তো তোমার একদিনে শেষ হয়ে যায় না, তুমি একটা পরীক্ষা খারাপ করছো দেখে যে তুমি একদম পিছায় পড়লে, ব্যাপারটা তো এমন না, তাই না? তুমি সামনেও কিন্তু এই যে হার্ডওয়ার্কের প্রতিফলটা পেয়ে যাবা, ঠিক আছে? সেজন্য যারা ট্যালেন্টেড তারাও হার্ডওয়ার্ক করবা, যারা ট্যালেন্টেড না তারা আরো বেশি হার্ডওয়ার্ক করবা, যেন ট্যালেন্টেড মানুষগুলোকে কাটাতে পারো, ঠিক আছে? আর বর্ন ট্যালেন্টেড একজন মানুষ আছে, তাকে তুমি কখনোই কাটাতে পারবা না, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? হার্ডওয়ার্ক করলে সবই পসিবল, ঠিক আছে? অনেক এক্সাম্পল আছে, তুমি কি বলবো, অনেক ফেমাস পার্সনের যদি তুমি একটু তাদের লাইফ সম্পর্কে জানার চেষ্টা করো, তাহলে তুমি জানতে পারবা, ঠিক আছে, যে তারা কতটা স্ট্রাগল করে, কতটা হার্ডওয়ার্ক করে সামনে উঠছে, উপরে উঠছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটু মোটিভেশনাল কথাবার্তা বললাম আর কি এখানে। আচ্ছা, আবার পড়ালেখায় ব্যাক করি, ঠিক আছে? আচ্ছা, গতিশক্তি নিয়ে অনেক উপকার করলাম, অনেক ম্যাথ করলাম, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? এখন আমরা পড়ালেখা করব হলো বিভব শক্তি নিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো, বিভব শক্তি কি, গতিশক্তি কি বললাম বলো দেখি, যে ওই যে প্রথমে যান্ত্রিক শক্তি বললাম, যান্ত্রিক শক্তি হলো যে বস্তুর অবস্থানের কারণে যে শক্তি উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তি বলতেছে। দেন আমরা কি পড়ছিলাম যে অবস্থান দুই রকম হতে পারে, তাই না? একটা হলো তোমার গতিশীল অবস্থায় থাকতে পারে, একটা হলো তোমার স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। তাহলে গতিশীল অবস্থা যখন ছিল তখন আমি কি বললাম, গতিশীল অবস্থা থাকলে তার গতিশক্তি থাকবে, কিন্তু আরেকটা যে বাদ রাখছিলাম যে স্থিতিশীল অবস্থায় থাকলে তার কি হবে, তাই না? আচ্ছা, তাহলে স্থিতিশীল অবস্থার কারণে যে শক্তি উৎপন্ন হয় সেটা বিভব শক্তি, ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞা একটু লিখে দেই, যে স্থিতিশীল অবস্থার কারণে যে শক্তি উৎপন্ন হয়, এখন তোমার মনের মধ্যে একটা কোশ্চেন জাগতে পারে, ঠিক আছে ভাই গতিশক্তিটা বুঝছিলাম যে সে গতিশীল অবস্থায় আছে, সেজন্য তার মধ্যে একটা শক্তি আছে, ঠিক আছে? এখন আমি দাঁড়াই আছি বা একটা বস্তু নর্মাল দাঁড়ায় আছে, তার মধ্যে আবার শক্তি কই থেকে আসবে, তাই না?
সেটার জন্য তোমাদের জন্য একটা এক্সাম্পল রাখছি, ঠিক আছে? এক্সাম্পলটা যদিও বা তোমাদের বইয়েরই, আমি আবারও বলতেছি বই থেকেই পড়াচ্ছি, যেন তোমার বইয়ের দেখলেই একদম কনফিডেন্স হাই হয়ে যায়, ঠিক আছে? যেগুলো আমি সব পারি, তারপর তুমি এমনি তো সব পারবা, ঠিক আছে? আচ্ছা, যে দেখো আমি একটা স্প্রিংকে প্রেস করলাম, তাই না? তাহলে কি হলো? ফোর্স দিছি, স্মরণ ঘটছে, কাজ হইছে। কাজ হইলে কি হবে? আমার শক্তি তো হারাইছে, বাট শক্তিটা পাইলো কে? তাই না? শক্তি কিন্তু ধ্বংস করা যায় না, আবারও বলতেছি। আমি ফোর্স দিলাম, ডিসপ্লেসমেন্ট হইলো, মানে স্পিনটা তো হয়েছে, তাই না? কমপ্রেস হয়েছে, কাজ হইলো, শক্তি হারাইলো আমার। শক্তিটা পাইছে কে? আমি হারাইলাম, কাউকে তো একজনকে পাওয়া লাগবে, তাই না? সেই শক্তিটা কই? সেই শক্তিটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারতেছো যে এই শক্তিটা আসলে কোথায় গেছে। সেই শক্তিটা গেছে স্প্রিং এর মধ্যে, তাই না? আমি যদি হাতটা সরাই নেই, সাথে সাথে সে আবার ইলংগেট হয়ে যাবে, তাই না? আবার বিস্তৃত হয়ে যাবে। তাহলে এই যে অবস্থানের কারণে, যে দেখো যখন সে এই অবস্থানে আছে, তাই না? এই অবস্থানে থাকার কারণে কি আছে দেখো, তার মধ্যে কিন্তু একটা শক্তি জেনারেট করছে, তাই না? এই শক্তিটাকে বলতেছি হলো তোমার বিভব শক্তি। বুঝতে পারছো তাহলে বিভব শক্তি কোনটা বলতেছি, এবং কিভাবে স্থিতিশীল থাকা অবস্থায়ও তোমার মধ্যে বিভব শক্তি থাকতে পারে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এই যে এই কলমটা দেখো স্থির আছে না? স্থির তো নাকি? এখন কলমটাকে যদি আমি ফেলে দিই, তাহলে কি কলমটা নিচে পড়ে যাবে না? এবং কলমটা যদি নিচে পড়ে যায়, নিচে একটা ফোর্স কাজ করতেছে অবশ্যই, গ্র্যাভিটেশনাল ফোর্স F = mg, এবং এটা ছাড়লে কি হবে? একটা ডিস্টেন্স বা একটা সরণ ঘটবে তার। তাহলে ফোর্স থাকবে, সরণ থাকবে, তাহলে কাজ হবে, তাই না? এর মধ্যে যে কাজ হচ্ছে, সে কাজটা তো আমি করতেছি না, আমি জাস্ট এটাকে ছেড়ে দিচ্ছি, জাস্ট ছেড়ে দেবো। আমি কি কোনো কাজ করতেছি? আমার তো কোনো ফোর্স হচ্ছে না, কোনো সরণ হচ্ছে না। কিন্তু এই যে এর যে কাজ হইলো, এর মধ্যে শক্তিটা আসলো কই থেকে? অবশ্যই কাজ হলে কিন্তু শক্তি থাকবে, ঠিক আছে? শক্তি ছাড়া কখনো কাজ হবে না, ঠিক আছে? তাহলে এই যে ফেলে দিলে, মানে এটাকে ছেড়ে দিলে যে কাজটা হবে, সেই কাজের শক্তিটা সে কই থেকে পাইলো বলো দেখি? সেই শক্তিটা পাইছে তার অবস্থানের কারণে, ঠিক আছে? এই অবস্থানটা কি? কারণ সে মাটি থেকে উপরে অবস্থান করতেছে, ঠিক আছে? এই যে অবস্থানের কারণে তার মধ্যে কিন্তু একটা শক্তি আছে, ঠিক আছে? উচ্চতার কারণে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছিস বিভব শক্তি জিনিসটা কি, ঠিক আছে? এক্সাম্পল দিলাম। আচ্ছা, এবার দেখো উদাহরণ দিই, ঠিক আছে? বিভব শক্তির উদাহরণ দেখো, তোমাদের জন্য আমি ছবি নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে এই এক্সাম্পলটা, এটা কি? এটা হলো তোমার ওই যে তীর ধনুকের বেলায়, ঠিক আছে? তুমি যখন তীরটাকে টেনে নিচ্ছ, ঠিক আছে, তখন তার মধ্যে কিন্তু একটা শক্তি আসে। কারণ কি তুমি ছেড়ে দাও, ছেড়ে দিলেই বুঝতে পারবা যে সেটা অনেক দূর চলে যাচ্ছে। তাহলে সেটা অনেক দূর কিভাবে গেল? তার মধ্যে তো অবশ্যই একটা শক্তি থাকা লাগবে, তাই না? কারণ সে কাজ করতেছে। তাহলে এটা কিন্তু একটা উদাহরণ, ঠিক আছে? তাহলে তীর ধনুকের উদাহরণ কি? এটা বিভব শক্তির তীর ধনুক কখন হবে? আহা, কখন হবে? যদি তুমি ধনুককে টেনে রাখো, ঠিক আছে, টানার সময়। আচ্ছা, তারপরে আরো একটা এক্সাম্পল দিছি, ঠিক আছে? যারা ছোটবেলায় অনেক দুষ্টামি করে বেড়াইছো, তারা তো এগুলোর সাথে অনেক অভ্যস্ত, তাই না? ফ্রেন্ডদেরকে এভাবে মারা যায়, মারলে তো ভালোই লাগে, তাই না? জানো তো মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানেও কিন্তু দেখো কি আছে, তুমি ধরো এটাকে টেনে রাখতেছো, ঠিক আছে? বা আরো একটা এক্সাম্পল আছে, তোমরা কেউ ছোটবেলায় পাখি মারে বেড়াইছো কিনা? মারো আর না মারো, ঠিক আছে, মানে ট্রাই করছো কিনা ওই গুলতি গুলা দিয়ে, ঠিক আছে? গুলতি গুলা তো কিন্তু যখন তুমি টেনে রাখতেছো, ঠিক আছে, সেম, ঠিক আছে, ওখানে কিন্তু তোমার হলো বিভব শক্তি উৎপন্ন হচ্ছে, এবং ওই বিভব শক্তির কারণেই কিন্তু পরে ওই পাথরটা অনেক দূর চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটাও কিন্তু একটা এক্সাম্পল। তাহলে আশা করি বুঝতে পারছো বিভব শক্তির এক্সাম্পল গুলো, ঠিক আছে? সামনে আগাই। দেখো এবার হলো বিভব শক্তির সূত্র, ঠিক আছে? বিভব শক্তির সূত্র কই থেকে আনবো? শক্তির নিত্যতা থেকে আনবো, ঠিক আছে? কিভাবে আনবো দেখো, এই যে আমি যে একটা কাজ করতেছি, ঠিক আছে, সেই কাজ করলে আমি কি বলছি যে কাজ আর শক্তি কিন্তু সমতুল্য, ঠিক আছে? তুমি যদি ঋণাত্মক কাজ করো, সেই ঋণাত্মক কাজটাই কি হবে? আরেকজনের মধ্যে স্টোর হবে, তাই না? শক্তি হিসেবে স্টোর হবে। আর যদি ধনাত্মক কাজ করো, তাহলে কি হবে? ওই শক্তিটা হারাই যাবে। হারাই যাবে বলতে কি, মানে হারাবে না তো, মানে শক্তিটা আরেকটা বস্তু লাভ করবে, তাই না? তোমার মধ্যে থেকে হারাবে, মানে তুমি হারাবা আর আরেকজন লাভ করবে, মানে তোমার কাছ থেকে জিনিসটা আরেকজনের কাছে চলে যাচ্ছে। এখন দেখো যে সাপোজ মনে করো যে একটা বস্তু, ঠিক আছে, একটা অবজেক্ট, এটা মনে করো মাটিতে আছে, ঠিক আছে, এটা হলো মাটি। এখন মনে করো আমি জিনিসটাকে উপরে তুললাম, ঠিক আছে, উপরে তুলে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কাজ করছি একটা, তাই না? কতটুকু কাজ করছি বলো দেখি? এটা কিন্তু তোমার ওই যে ওয়ার্ক ডানের ম্যাথ, ঠিক আছে, মানে আগের টপিকের কিন্তু ম্যাথ এটা, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করো দেখি। যে সাপোজ মনে করো যে এটা হলো এই সাইড, ঠিক আছে, এই সাইড, এবং এখানে কোন বল নেবা বলো দেখি? এখানে কিন্তু বল নেবা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাই না? অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কৃত কাজ করতেছো? অভিকর্ষ বল,
তাহলে অভিকর্ষ বল কি বলো দেখি, এফ, তাই না? এফ ইকুয়াল কত হবে, এম জি। আশা করি এটা তোমাদের জানা আছে। তাহলে কি হলো, তুমি যে এখানে কৃতকাজ করতেছো, ঠিক আছে, সেই কৃতকাজটা কি হলো, এত দূর হাইটে উঠাইছো, আর কোন ফোর্সের বিরুদ্ধে কাজ করছো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো, এফ ইকুয়াল টু এম জি, তাই না? তাহলে তোমার কৃতকাজ কত হবে বলো? কৃতকাজ হবে না যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাই না? এফ ইকুয়াল টু কত, মাত্রই করলাম, এফ ইকুয়াল টু হবে হলো এম জি, তাই না? আর এস কত, এস হলো তোমার হাইট, তাই না? এই যে এই উচ্চতা উপরে উঠাইছো, তাই না? এখন দেখো এই এফ আর এস এর ডিরেকশন কি একই দিকে? বলো দেখি, একই দিকে? মোটেও কিন্তু একই দিকে না। কারণ তুমি বলো অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? অভিকর্ষ বল সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাই না? যখন আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়বো তখন আরো ডিটেলস আসবে, বাট আপাতত তো বুঝতেছো, ঠিক আছে, যে অভিকর্ষ বল কিন্তু সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাই না? তাহলে এই যে এফ ইকুয়াল টু এম জি, এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? এফ নিচের দিকে কাজ করতেছে, আর এইচ কি, এইচ তুমি উপরের দিকে উঠাইছো, ঠিক আছে? তাহলে এফ আর এইচ কি, বিপরীত ডিরেকশন। বিপরীত ডিরেকশন গেলে কি হবে, ওয়ার্ক কি হবে বলো, মাইনাস এম জি এইচ, তাই না? ওয়ার্ক ডান কত, মাইনাস এম জি এইচ। এই কৃত কাজটা কে করলো? তুমি করলা না? তুমি এই বস্তুটাকে এখান থেকে এই উপরে উঠাইলা, তুমি কৃত কাজ করলা মাইনাস এম জি এইচ। তার মানে কি, তোমার শক্তি আরেকজনের কাছে চলে গেল, তাই না? তুমি শক্তি হারাইলা, আরেকজন লাভ করলো। তোমার শক্তিটা কে লাভ করছে বলো দেখি? তোমার শক্তিটা লাভ করছে হলো এই যে এই বস্তুটা, ঠিক আছে? এবং যেহেতু শক্তি তুমি কখনোই ধ্বংস করতে পারবা না, তাহলে তুমি যেই কাজটুকু করছো সেই কাজটুকুই কিন্তু এই বস্তুটা স্টোর করবে, ঠিক আছে? তাহলে এই বস্তুটার এই মোমেন্টে শক্তি কত বলো, বলতে পারবা? এই মোমেন্টে শক্তি কত? এই মোমেন্টে শক্তি হলো তুমি যে কাজটুকু হারাইছো সেটাই, ঠিক আছে? তাহলে এর এখন এনার্জি হলো E ইকুয়াল টু এম জি এইচ, বুঝতে পারছো? এবং এটাকে ডিনোট করতেছে কি দ্বারা, ই পি দ্বারা, ঠিক আছে? কেন ইপি দ্বারা ডিনোট করতেছি, কারো কি আইডিয়া আছে, বলতে পারবা? ইপি দ্বারা ডিনোট করতেছি কারণ ইপি দ্বারা বোঝায় হলো পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? ইপি দ্বারা বোঝায় হলো পটেনশিয়াল এনার্জি। আর পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে হলো বিভব শক্তি, বুঝতে পারছো? পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তির ইংলিশই হলো পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে আমি আবার আরেকবার রিক্যাপ করি, ঠিক আছে? শক্তির নিত্যতা কি, তুমি যে কাজ করবা সেই কাজটা আরেকজনের মধ্যে শক্তি হিসেবে স্টোর থাকবে, তাই না? কারণ কি, শক্তি আমরা ধ্বংস করতে পারি না। তাহলে তুমি যে এই বস্তুটাকে এখান থেকে উপরে উঠাচ্ছ, তোমার কৃত কাজ কত, মাইনাস এম জি এইচ। তাহলে এই যে তুমি শক্তিটা যে হারাইছো, ঠিক আছে, এই শক্তিটা কি ওই বস্তুটা লাভ করবে, এবং মান কি হবে, মান অবশ্যই সমান। কারণ কি, শক্তি কখনো হারায় না, শক্তি কখনো ধ্বংস করা যায় না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত আসলো, এম জি এইচ চলে আসলো, ঠিক আছে? মানে ইপি ইকুয়াল টু এম জি এইচ, পটেনশিয়াল এনার্জি। তাহলে বিভব শক্তির সূত্র কি পেলাম, বিভব শক্তির সূত্র ইপি ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের জন্য আমি আবার সুন্দর মতো লিখে দিচ্ছি, ঠিক আছে? ই পি ইকুয়াল টু হলো এম জি এইচ, ঠিক আছে? আর ই কে কি ছিল, ই কে ছিল হলো হাফ এম ভি স্কোয়ার, তাই না? এগুলা কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এগুলা কিন্তু মোটেও ভুলা যাবে না। তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে দেই, এগুলো হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু আমি কি করলাম, সব ডিরাইভ করে করে দেখাইলাম, ঠিক আছে? সব প্রতিপাদন করে দেখাইছি যেন তোমরা কখনোই না ভুলো, ঠিক আছে? প্রতিপাদন হয়তোবা তোমাদের জন্য লাগবে না, মানে মুখস্থ করা দরকার নাই, ঠিক আছে? বাট তোমাদেরকে বুঝালাম কেন, তুমি যখন একটা জিনিস বুঝবা যে জিনিসটা কেমনে আসতেছে, এই জিনিসটা তোমার মেমোরিতে অনেক লং টার্ম পর্যন্ত থাকবে, বুঝতে পারছো? এমনি মুখস্থ করলা এমজিএইচ এমজিএইচ হাফ এমবি স্কোয়ার হাফ এমবি স্কোয়ার, তোমার হইতেই পারে যে তুমি ভুলে গেলা, ঠিক আছে? বাট যখন যেহেতু তোমাকে আমি ডেরিভেশন সহ দেখাইছি, সো তোমার জন্য এখন জিনিসটা অনেক লং টার্ম পর্যন্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো শক্তির নিত্যতা থেকে গতির সূত্র প্রতিবেদন, ঠিক আছে? গতির সূত্র, ঠিক আছে? গতির আমার কি কি সূত্র আছে বলো দেখি। দেখো, প্রথমে আমরা পড়ছি হলো এস ইকুয়াল টু ভিটি পড়ছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়ছি, তারপর এস ইকুয়াল টু ইউ টি প্লাস
হাফ এটি স্কোয়ার পড়ছি, তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh পড়ছে। ঠিক আছে, তাহলে এখন বলো দেখি যে আমরা কোন সূত্রটা ডিরাইভ করব শক্তির নিত্যতা থেকে, বলতে পারবা? আমরা কিন্তু একটু আগে, ঠিক আছে, কাজ শক্তির যে উপপাদ্যটা পড়ছি না, ওই কাজ শক্তির উপপাদ্য উল্টা জিনিসটা এখন আমরা করব, বুঝতে পারছো? তাহলে দেখো কি বললাম এখানে, এখানে দেখবো হলো যে যতটুকু কাজ হবে, ঠিক আছে, সেই কাজটাই কি হবে আমার শক্তি হিসেবে, বা শক্তির যে চেঞ্জ আসবে সেটাই কি হবে আমার কৃত কাজ হবে, তাই না? বা উল্টাভাবে বলতে পারি, যেটা বলতেছিলাম আর কি, যে তুমি কৃত কাজের যে চেঞ্জ হবে সেটাই আবার শক্তি হিসেবে স্টোর থাকবে, ঠিক আছে, দুইটাই সবসময় দুইটাই ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলতে পারি বলো দেখি, যে সাপোজ মনে করো যে তোমার হলো আগের এনার্জি ছিল হলো হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, পরবর্তীতে তোমার এনার্জি কত হয়ে গেছে, হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে, এবং ওয়ার্ক ডান কত করছো তুমি, সাপোজ যে ডাব্লিউ ওয়ার্ক ডান করছো, ঠিক আছে। তাহলে অবশ্যই কি হতে হবে, এই দুটা ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এখন ডাব্লিউ এর সূত্র কি বলো, ডাব্লিউ এর সূত্র হলো এফ ইন্টু এস, তাই না? তাহলে এফ ইন্টু এস বলতে পারো, অথবা ডাব্লিউ এর জায়গায় তুমি বলতে পারো যে এম জি এইচ। আচ্ছা, আমি হলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, 2gh টা হলো তোমার ওই যে এর জন্য, তাই না, গ্যালিলিওর জন্য। আচ্ছা, ওই তোমার হাইট নিয়ে যখন কাজ হবে, ঠিক আছে, আপাতত ওইটা করতেছি না, ঠিক আছে, আমরা হলো এটা করতেছি নর্মাল যেটা আর কি। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, 2a s হবে, তাই না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি বলো দেখি, ডাব্লিউ ইকুয়াল টু হলো এফ এস, তাই না, লিখি ডাব্লিউ ইকুয়াল টু হলো এফ এস, এটাকে আবার কি লিখতে পারি, এম এ এস, তাই না? তাহলে এটা কি, ডাব্লিউ ইকুয়াল টু হলো এম এ এস, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, আমি লিখতে পারি হলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম এ এস, তাই না? এখন তুমি কি করো, উভয় পক্ষকে 2/m দ্বারা গুণ দিয়ে দাও, ঠিক আছে, 2/m। বা তোমাকে যদি আমি আরো সহজভাবে করতে পারি, মানে সহজভাবে যদি বলি, তাহলে তুমি কি করতে পারো, দেখো তিনটা থেকেই এম 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 কেটে দিতে পারো না, ঠিক আছে। তারপর তুমি এখন 2 দ্বারা গুণ দাও, ঠিক আছে, 2 দ্বারা গুণ উভয় পক্ষকে, ঠিক আছে। তাহলে কত আসবে দেখো, তাহলে আসবে হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এটাই কি আমার ওই সূত্রটা না, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো আমি কিন্তু শক্তির নিত্যতা থেকে গতির সূত্র প্রতিপাদন করলাম, ঠিক আছে। এগুলো আসলে একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে। তুমি গতির সূত্র থেকে শক্তির নিত্যতা প্রমাণ করতে পারো, শক্তির নিত্যতা থেকে গতির সূত্র প্রতিপাদন করতে পারো, ঠিক আছে। দুইটা একটার সাথে আরেকটা অনেকভাবে রিলেটেড। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আশা করি। আচ্ছা, নেক্সটে দেখো যে মহাকর্ষীয় বিভব শক্তি শুধু উচ্চতার উপর নির্ভর করে, ঠিক আছে। আমি কিন্তু এখানে একটা টার্ম ইউজ করছি, কি টার্ম বলো দেখি, মহাকর্ষীয় বিভব শক্তি, ঠিক আছে। তার মানে বিভব শক্তি কিন্তু আরো অন্য কিছু হইতে পারে, ঠিক আছে, সেটা সামনে দেখবো, ঠিক আছে। এক্সাম্পল দিছি, তাই না, এক্সাম্পল তো দেখছো যে এই যে আমি যখন এই অবজেক্টটা রাখছি তখন তার মধ্যে বিভব শক্তি কোনটা আছে, মহাকর্ষীয় বিভব শক্তি। আর যখন আমি ওই যে গুলতি টানতেছিলাম বা তোমার হইলো ধনুক টানতেছিলাম, ঠিক আছে, তখন কি হচ্ছিল, তখন কিন্তু তোমার ওটা মোটেও মহাকর্ষীয় বিভব শক্তি না, তাই না, ওটা ওই বস্তুটার ইলাস্টিসিটির কারণে, স্থিতিস্থাপকতার কারণে বিভব শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, স্থিতিস্থাপকতার নতুন একটা টার্ম ইউজ করছি, ভয় পাওয়ার কোনো দরকার নাই, সামনে আসতেছে বুঝতে পারবো, সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছি যে শুধুমাত্র মহাকর্ষীয় যে বিভব শক্তিটা আছে, ঠিক আছে, মহাকর্ষীয় বিভব শক্তিটা শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করে, ঠিক আছে। তুমি কোন পথে নিয়ে যাচ্ছ তার উপর নির্ভর করে না, ঠিক আছে। যেমন এই যে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এইচ দেখো তো কত, এক্ষেত্রে সাপোজ এইচ এ পাথ ওয়ানের মনে করো ডিস্টেন্স হলো এইচ বা উচ্চতা হলো এইচ, ঠিক আছে। এখন পাথ টুতে তুমি কি করছো, মনে করো তুমি প্রথমে এতে গেছো, এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, সি থেকে ডিতে গেছো, ডি থেকে ইতে গেছো, ই থেকে এফে গেছো, বুঝতে পারছো, অনেক ঘুরে ঘাড়ে গেছো, ঠিক আছে। বাট উচ্চতাটা কত, উচ্চতা কিন্তু তোমার ওই আবার ওই আগের মতোই, তাই না, উচ্চতার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, এই যে সেম, এখানেও কিন্তু উচ্চতা কত হবে, এখানে যেটা ছিল সেটাই, তাই না, এইচ উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানেও ছিল এইচ উচ্চতা, এখানেও ছিল এইচ উচ্চতা, ঠিক আছে। এই এ অবজেক্ট এবং এই বি অবজেক্ট, ঠিক আছে, দুইটারই বিভব শক্তি কিন্তু সেম হবে, ঠিক আছে। ইপি অফ এ, ঠিক আছে, ইকুয়াল টু হবে ইপি
অফ বি, ঠিক আছে। তাহলে ইপি অফ এ দ্বারা কি বোঝাচ্ছি, পোটেনশিয়াল এনার্জি অফ এ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি অফ বি, ঠিক আছে। আমি যেভাবে লিখতেছি এগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। মানে তুমি বাংলা ভাষণ দেখে তুমি ভাবতেছো যে আমি কেন এত ইংলিশ টার্ম ইউজ করতেছি, আসলে কিন্তু লাগবে এগুলো তোমার, ঠিক আছে। তোমার লাগবে দেখেই কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে কি বললাম যে এই এ বস্তুটা এবং বি বস্তুটার দুইজনেরই বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করবে, ঠিক আছে। তুমি একে এই পথে না নিয়ে গিয়ে তুমি যদি আরো ডিফারেন্ট পাথে নিয়ে যাইতা, ঠিক আছে, তুমি এইখান থেকে নিয়ে যাই এখানে নিয়ে আসছো, তুমি এইখান থেকে নিয়ে যাই এখানে নিয়ে আসছো, ঠিক আছে, স্টিল তার উচ্চতাটা কিন্তু শুধু এটাই, ঠিক আছে। উচ্চতা কিন্তু আমরা সবসময় গ্রাউন্ড থেকে কত উপরে আছে সেটা মেজার করি, তাই না। তুমি কোন পথে নিয়ে যাচ্ছ সেটার উপর কিন্তু আমি দেখি না, ওদিকে আমি তাকাইও না, ঠিক আছে। তাহলে এই যে এ অবজেক্ট এবং বি অবজেক্টের বিভব শক্তি সব সময়ই সমান হবে যদি তারা একই উচ্চতায় থাকে, ঠিক আছে। কোন পথে নিয়ে যাচ্ছ সেটার উপর নির্ভর করে না। তাহলে আমার এই লাইনটা বুঝতে পারছো, এই লাইনটা দ্বারা আমি কি বুঝাইছি, বুঝতে পারছো আশা করি, তাই না। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে এটি কত উপরে উঠবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা করা লাগবে, তাই না। আচ্ছা, কি বলছে যে 10 কেজি ভরের একটা বস্তুকে তুমি 100 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে উঠে দিছো, ঠিক আছে। তো সাপোজ মনে করো এই যে বস্তুটাকে তুমি কি করতেছো, 100 ms ইনভার্স 1 এ উপরে থ্রো করতেছো, তাই না। তাহলে বস্তুটাকে বলছে যে তুমি কত উপরে উঠবে, ঠিক আছে। আচ্ছা, কত উপরে উঠবে এটার জন্য অনেকগুলো মেথড আছে, ঠিক আছে। তো আমি প্রথমে তোমাদেরকে একটা মেথডে করে দিই, ঠিক আছে। তাহলে সাপোজ যে বস্তুটা প্রথমে এখানে আছে, ঠিক আছে, আমি এটাকে রেফারেন্স লেভেল ধরতেছি, ঠিক আছে, রেফারেন্স লেভেল, ঠিক আছে। আমি কি বলছি, শক্তির নিত্যতা, তাই না, শক্তি সবসময় সেম থাকবে, তাই না। একটা বস্তুর এখানে যতটুকু এনার্জি থাকবে এ যখন উপরে যাবে তখনও কিন্তু তার এনার্জি সব জায়গায় টোটাল এনার্জি কিন্তু সমান থাকতে হবে, ঠিক আছে। এটাকে বলা হলো কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। তার মানে শক্তি ওই যে সেম ভাবে, ঠিক আছে, হয় কিছু পরিমাণ এনার্জি বিভব শক্তি হবে, কিছু পরিমাণ এনার্জি গতিশক্তি হবে, বাট টোটাল এনার্জি যেটা এটা সবসময় সমান থাকতে হবে, ঠিক আছে। তাহলে যখন এই রেফারেন্স লেভেলে বস্তুটা ছিল তখন তার বিভব শক্তি কত ছিল বলো দেখি। এখানে কিন্তু তার কোনো উচ্চতা নাই, তাই না, মহাকর্ষীয় বিভব শক্তি কিন্তু এখানে কোনো উচ্চতা নাই, ঠিক আছে। তাহলে এখানে ইপি ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। আর ইকে ইকুয়াল টু কত হবে, হাফ এম বি স্কোয়ার হবে, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হবে, তাই না। ভি এর ভ্যালু কত, 100 ms ইনভার্স 1, ঠিক আছে। তাহলে তোমার এটা ভ্যালু বের করো। আচ্ছা, হাফ ইন্টু 10 ইন্টু 100 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ডিরেক্টলি করি, ঠিক আছে, ক্যালকুলেটর। আচ্ছা দাঁড়াও, ক্যালকুলেটর আমি দিচ্ছি। আচ্ছা, ক্যালকুলেটর নিলাম। এখন দেখো এটা ভ্যালু বের করি, যদি মানে মুখে মুখে করা যাবে, ঠিক আছে, বাট আমি তোমাদের ওই টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। হাফ এম ইন্টু 100 স্কোয়ার, তার কত আসলো, 50,000 আসলো, তাই না। এটা ইকুয়াল টু হলো 50,000 জুল। তাহলে এইখানে টোটাল কত, ঠিক আছে, সাপোজ মনে করে যে এটা হলো এ পয়েন্ট সাপোজ, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি কত বলো, 0 + 50,000, তাই না। তাহলে আচ্ছা এখানে লিখি, দেখতে তো পাচ্ছ এই টোটাল ইকুয়াল টু হলো 50,000 জুল, ঠিক আছে। এখন বস্তুটা কি হবে, উপরে যাবে, তাই না। উপরে যেয়ে কি হবে, একটা ম্যাক্সিমাম লেভেলে যাবে, তাই না। যখন ম্যাক্সিমাম লেভেলে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তার কোনো গতিশক্তি থাকবে না, ঠিক আছে। কেন গতিশক্তি থাকবে না, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি এটাকে গতিতে থ্রো করছি, এটা যত উপরে উঠতেছে কি হচ্ছে বলো দেখি, গতি ধীরে ধীরে কিন্তু কমতেছে, তাই না, গতি ধীরে ধীরে কমতেছে। এবং যেখানে চায় তার গতি 0 হবে তারপরেই সে আবার উল্টা দিকে পড়া শুরু করবে, ঠিক আছে, তারপরে এদিক দিয়ে পড়া শুরু করবে। এই জায়গাটাতে কি হবে, ভি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। মানে বুঝতেছো তো যে এখানে ভি ছিল ম্যাক্সিমাম, তাই না, সর্বোচ্চ বেগ ছিল, উপরে উঠতেছে ভেলোসিটি কমতেছে, কতক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ভেলোসিটি 0 হচ্ছে না, ঠিক আছে। যেই মোমেন্টে ভেলোসিটি 0 হয়ে যাবে তারপরে সে পড়া শুরু করবে, নিচের দিকে পড়া শুরু করবে, বুঝতে পারছো। তাহলে সর্বোচ্চ যে পয়েন্টটা, ঠিক আছে, সর্বোচ্চ পয়েন্টটা বি, এটা মনে করো হলো সর্বোচ্চ পয়েন্ট, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ পয়েন্টে ভেলোসিটি কত হচ্ছে,
ভেলোসিটি জিরো হচ্ছে না, সর্বোচ্চ পয়েন্টে ভেলোসিটি জিরো। তাহলে এই সর্বোচ্চ পয়েন্টে টোটাল শক্তি কত সেটা আমি বের করি। সর্বোচ্চ পয়েন্টে টোটাল শক্তি হবে হলো হাফ এম ভি স্কোয়ার, তাই না? তার মানে এখানে আচ্ছা টোটাল শক্তি কত হবে? টোটাল শক্তি তো সবসময় কি হবে, বিভব শক্তি আর গতিশক্তির যোগফলের সমানই হবে, তাই না? তাহলে এখানে গতিশক্তি কত বলো? এখানে ইকে ইকুয়াল টু হবে হলো হাফ এম ভি স্কোয়ার, তাই না? আর সরি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেটা হবে কিসের সমান? জিরো এর সমান, কারণ কি ভেলোসিটি জিরো, তাই না? আর ইপি ইকুয়াল টু কত হবে? এম জি এইচ, তাই না? তাহলে বিতে টোটাল এনার্জি কত? বিতে টোটাল এনার্জি ইকুয়াল টু হলো ই ইকুয়াল টু ইকে প্লাস ই পে, তাই না? ইকি প্লাস ই পি। ইকের ভ্যালু তো জিরো দেখছি, তাই না? এটা তো হলো জিরো। ইপির ভ্যালু কত? এমজিএইচ, এমজিএইচ, তাই না? তাহলে এখন দেখো বি পয়েন্টে যে টোটাল এনার্জি সেটা কি এ পয়েন্টে টোটাল এনার্জি সমান হবে না? এ পয়েন্টে টোটাল এনার্জি কত? 50,000 জুল। তাহলে এমজিএইচ কি 50,000 এর সমান হবে না? অবশ্যই সমান হইতেই হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা নতুন স্লাইড যুক্ত করি। দেখো এখন আমি কি করব, এমজিএইচ ইকুয়াল টু হবে হলো 50,000, ঠিক আছে? তাহলে এইচ কত হবে? এইচ ইকুয়াল টু হবে হলো 50,000 বাই এম জি, ঠিক আছে? এম এর ভ্যালু কত? সরি এম এর ভ্যালু হলো 10 কেজি, ঠিক আছে? আর জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু তো 9.8, এটা তোমরা সবাই জানি, তাই না? জি এর ভ্যালু 9.81 যদি ধরো তাহলে একদম অ্যাপ্রক্সিমেটলি নিয়ার টু, মানে অনেক ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু হলো 10 কেজি, তাই না? 10 কেজি তো দেখলাম মনে হয়, হ্যাঁ 10 কেজি। তাহলে এখন তোমরা কি করো, ক্যালকুলেশন করো, ঠিক আছে? আচ্ছা জি এর ইউনিট কি বলো দেখি? জি এর ইউনিট হলো এম এস ইনভার্স 2, তাই না? কারণ কি জি হলো এক প্রকারের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষের কারণে যে ত্বরণ উৎপন্ন হয় তাকে জি বলে। তাহলে এখন আমি ভেলোসিটি বের করি। আচ্ছা এটা মনে করো হলো এইচ, বোঝা যাচ্ছিল না, এইচ, ঠিক আছে? তাহলে দেখো কি আসবে ভ্যালু, 50,000 ডিভাইডেড বাই 10 ইন্টু 9.81, তাই না? আচ্ছা তাহলে এখন আমি ভ্যালু বের করি, কত হবে? 50,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81, 2548.42 মিটার, তাই না? 2 সরি এটা হবে 10 সরি 509.684, 509.684 মিটার, তাই না? তাহলে তোমাদের কাদের কাদের অ্যান্সার মিলছে আমার সাথে বলো দেখি। যাদের যাদের অ্যান্সার মিলছে তাদেরকে কংগ্রাচুলেশন, ঠিক আছে? আর যাদের মেলে নাই তারা আরেকবার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথটা আমি কিভাবে করলাম বলো দেখি। এই ম্যাথটা আমি করলাম হলো শক্তির নিত্যতা দিয়ে, তাই না? শক্তি সব জায়গায় কনজার্ভ করবে। এ পয়েন্ট এবং বি পয়েন্টে, এই যে এ পয়েন্টে টোটাল এনার্জি এবং বি পয়েন্টে টোটাল এনার্জি সবসময় সমান হবে, তাই না? কারণ শক্তি কখনো হারায় না, শক্তি কখনো ধ্বংস হয় না। তাহলে আমি প্রথমে এ পয়েন্টে টোটাল এনার্জি বের করছি, এখানে বিভব শক্তি কত আসছে? জিরো আসছে, কারণ এইচ এর ভ্যালু জিরো। আর এখানে ইকে এর ভ্যালু আসছে হলো হাফ এমভি স্কোয়ার, সেই ভ্যালুটা আমি বের করে নিয়েছি 50,000 জুল, তাই না? পরবর্তীতে আমি বি পয়েন্টে তার এনার্জি বের করতেছি। বি পয়েন্টে আবার কি গতিশক্তি জিরো, কারণ কি ভেলোসিটি জিরো, তাই না? আর ইপি ইকুয়াল টু কত? এমজিএইচ, সেটা আমি জানি না, তাই না? কত হবে আমি জানি না। তাহলে এখানকার যে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি ইকুয়াল টু হলো বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে বিভব শক্তিতে আমি দেখলাম যে এমজিএইচ আর গতিশক্তি কত? জিরো। তাহলে টোটাল এনার্জি কত হবে? এমজিএইচ, তাই না? তাহলে এখানকার টোটাল এনার্জি আর এখানকার টোটাল এনার্জি সেম হবে। তাহলে এমজিএইচ ইকুয়াল টু কত হবে? 50,000 হবে, তাই না? তারপরে আমি কি করছি, এমজিএইচ ইকুয়াল টু 50,000, এম এর ভ্যালু 10 কেজি, জি এর ভ্যালু 9.81 এম এস ইনভার্স 2। সেখান থেকে আমি কি করলাম? 509.684 মিটার করলাম, ঠিক আছে? পুরা ম্যাথটা আবার রিক্যাপ করলাম এবং এই ম্যাথটা আমি করছি কি দিয়ে? শক্তির নিত্যতা দিয়ে করছি, ঠিক আছে? এবার আমি করবো হলো গতির সূত্র দিয়ে করবো, ঠিক আছে? দেখো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার গতি তো ভালো মতো পড়া হয়েছে। গতির সূত্র এটা ছিল না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? এবার কি করতেছি,
গতির সূত্র দিয়ে করতেছি, ঠিক আছে, আগের ম্যাথটাই কিন্তু, ঠিক আছে। এবং দেখো অ্যান্সার সেম আসে কিনা, গতির সূত্র দিয়ে, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? আচ্ছা, এখন দেখো আমি যখন অবজেক্টটাকে উপরে থ্রো করছি, তাই না, উপরে যখন থ্রো করছি, তখন জি তার দিকে কোন দিকে কাজ করতেছে? বস্তুটা উপরে উঠতেছে, আর ওই বস্তুটাকে পৃথিবী আবার নিচের দিকে আকর্ষণ করতেছে, তাই না, তার সেন্টারের দিকে। তাহলে জি কিন্তু এখানে নিচের দিকে কাজ করতেছে, তাহলে বস্তুটা উঠতেছে উপরের দিকে, জি কাজ করতেছে নিচের দিকে, তাহলে কি এখানে মন্দন হচ্ছে না? মন্দন হচ্ছে তো, ত্বরণ আর মন্দন তো বোঝো, তাই না? ত্বরণ কি সবসময় ভেলোসিটি বাড়ে, মন্দন কি হয় ভেলোসিটি সবসময় কমে, তাই না? তাহলে বস্তুটা যত উপরের দিকে উঠতেছে তার ভেলোসিটি কমতেছে না, তাহলে কি হবে? এখানে মন্দন হবে। আর যদি মন্দন হয় সেক্ষেত্রে আমার ফর্মুলা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? আচ্ছা, এখন দেখো বস্তুটাকে যখন আমি ইনিশিয়ালি থ্রো করলাম, তখন তার যে বেগটা থাকবে সেই বেগটা কি বলো দেখি? ইউ না? অবশ্যই ইউ, বোঝাই যাচ্ছে। তাহলে ইউ ইকুয়াল টু কত বলো? এই যে আমার যেই ভেলোসিটিতে তুমি থ্রো করছিলা, ঠিক আছে, 100 ms ইনভার্স 1 এই ভেলোসিটিতে থ্রো করছিলা, তাহলে ইউ ইকুয়াল টু কত? 100 ms ইনভার্স 1, ঠিক আছে। এই ms ইনভার্স 1 কে এভাবে লিখতে পারো, অথবা মিটার পার সেকেন্ড এভাবে লিখতে পারো, ঠিক আছে, মিটার পার সেকেন্ড একই জিনিস বোঝায়, ঠিক আছে, এগুলো নিয়ে বদার করার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, ইউ ইকুয়াল টু 100 ms ইনভার্স 1। আর যখন সে একদম ফাইনাল পজিশনে চলে যাবে, ঠিক আছে, এই যে এই পজিশনে ভি কত হবে? একটু আগেই তোমাদেরকে বুঝাইলাম, তাই না? শক্তি নিত্যতা দিয়ে যখন করছি তখন কিন্তু আমি বুঝাইছি জিনিসটা বারবার। তাহলে এই টাইমে তার ভ্যালোসিটি হয়ে যাবে হলো 0। এখন আমি জিনিসগুলোকে এখানে বসাই, ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু তো 0, 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ এর ভ্যালু কত? 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.81 ইন্টু এইচ। আচ্ছা, আচ্ছা দেখি এখন ম্যাথটা করি, ঠিক আছে। তাহলে আমার এইচ এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে 100 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 9.81 ইন্টু এইচ, তাই না? তাহলে এইচ কত আসবে? এইচ আসবে হলো 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81, তাই না? ভ্যালু বের করে দেখো তো আগের সাথে মিলে কিনা, আমিও করে দেখি কোথাও ভুল হলো নাকি। 100 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.81, 509.684, যেটা আমার আগের ভ্যালু, তাই না? এখানে অবশ্যই অ্যান্সার সেম আসবে, ঠিক আছে। অ্যান্সার যদি সেম না আসে তার মানে বুঝবা যে তুমি কোথাও ভুল করছো, ঠিক আছে। 684 মিটার। তাহলে আমার আগেও ছিল 509.684 মিটার, এখনো করলাম 509.684 মিটার, কিন্তু দুইটা প্রসেস কিন্তু আলাদা আলাদা, তাই না? প্রথমে আমি কি করছি? এটা করছিলাম আমি শক্তির নিত্যতা দিয়ে, ঠিক আছে, শক্তির নিত্যতা দিয়ে। তাহলে এটা কিন্তু ম্যাথের একটা বিউটি, ঠিক আছে। ম্যাথ অনেকভাবে করা যায়, তাই না? তুমি যেই প্রসেসেই করো অ্যান্সার সেম আসবে, ঠিক আছে। তাহলে আমি দুইভাবেই দেখাই দিলাম, তোমার যেটা ভালো লাগে সেভাবে করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, অ্যান্সার সেম আসবে। এবং আরেকটা জিনিস কি তুমি খেয়াল করছো, আমি যখন সেকেন্ড টাইমে ম্যাথটা করলাম, কোথাও কি এম লাগছে? কোথাও কিন্তু এম লাগে নাই, তাই না? তার মানে তুমি যখন এই ম্যাথটা করতেছো এটা আসলে মাস ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভর নিরপেক্ষ। এটা তুমি যদি এই বস্তুটার ভর, ঠিক আছে, 10 কেজি না হয়ে যদি 2000 কেজি, আবার যদি 1 গ্রাম, যেটাই বলো না কেন, যেটাই হোক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার সেম আসবে, বুঝতে পারছো? এটা কখন সেম আসবে? যখন আইডিয়াল কেস, ঠিক আছে। আইডিয়াল কেস বলতে বোঝাচ্ছি আমি, সেটা শূন্য মাধ্যমে হবে, ঠিক আছে। এখন আমাদের যেটা নর্মাল মানে এনভায়রনমেন্ট, যেটা পরিবেশ, যেটা এখানে তো ঘর্ষণ আছে, তাই না? বাতাসের কারণে কন্টিনিউয়াসলি বাধা খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বাস্তব লাইফের এক্সপিরিয়েন্সের সাথে এটা মিলবে না, তাই না? তুমি একটা ছোট বস্তুকে ফিকলে এটা অনেক উপরে উঠবে, আর একটা বড় বস্তুকে ফিকলে এটা অল্প একটু যাই আবার পড়ে যাবে। এমনও হতে পারে যে আমি তুলতেই পারতেছি না, তাই না? হইতেই পারে। কেন এটা হইতে পারে? কারণ আমাদের যে আসল যে পরিবেশ, এই পরিবেশে অনেক
বাধা বিপত্তি আছে, ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, ঠিক আছে, যার কারণে জিনিসটা ট্রু হয় না। বাট ভ্যাকুয়ামে করলে কিন্তু এটা অবশ্যই ট্রু হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এরপরে যাই, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা কোশ্চেন আছে তোমাদের জন্য। এখানে ম্যাথটা আরেকটু ভালো ম্যাথ এটা, ঠিক আছে, ম্যাথটা আমার কাছে ভালো লাগতেছে, দেখি এটা সলভ করি, ঠিক আছে। তো এখানে কি বলছে, 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি 50 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুড়ে দিছো, ঠিক আছে। এই যে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি উপরের দিকে থ্রো করতেছো, তাই না। এক টাইমে তো যাই এটা ফল করবে, তাই না। এটা মনে করো ম্যাক্সিমাম হাইটে উঠলো, ঠিক আছে। এই যে এখানে গেল মনে করো বস্তুটা, এটা মনে করো ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট মানে ম্যাক্সিমাম উচ্চতায় উঠছে, ঠিক আছে। তারপর তো কি হবে, সে পড়ে যাবে, তাই না। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, তাহলে দেখো কি হয়েছে, বস্তুটাকে থ্রো করতেছো, উপরে উঠতেছে, আবার নিচে পড়তেছে, তাই না। এখানে তো তার কি ছিল, বিভব শক্তি 0 ছিল, গতিশক্তি ম্যাক্সিমাম ছিল, সর্বোচ্চ গতিশক্তি। তারপর কি হয়েছে, ধীরে 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 উপরে উঠছে, সর্বোচ্চ উচ্চতা যে কি হয়েছে, তার পুরোটাই গতিশক্তি হয়ে গেছে। আর বিভব শক্তি, সরি, উপরে উঠে তার পুরোটাই বিভব শক্তি হয়ে গেছে, গতিশক্তি 0 হয়ে গেছে, তাই না, যেমনটা আমি আগের ম্যাথে এক্সপ্লেইন করলাম। বাট এর মাঝে তো কিছু কিছু পয়েন্ট আছে, তাই না। এখানে যে সে উঠতেছে, এই যে এখানে যে উঠলো, এই উঠার কোন পয়েন্টে, ঠিক আছে, কোন পয়েন্টে ইপি ইকুয়াল টু ইকে হবে, এটা জানতে চাইছে তোমার। বুঝতে পারছো, ইপি ইকুয়াল টু ইকে হবে, একটা পয়েন্টে তো হবেই, তাই না। মানে একদিকে কি হচ্ছে, গতিশক্তি কমতেছে, আরেক দিকে কি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, তাই না, গতিশক্তি কমতেছে, বিভব শক্তি বাড়তেছে, দুইটা তো এক জায়গায় যায় সমান সমান হবে, তাই না। তো সেই পয়েন্টটা আসলে কোনটা, এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা কিন্তু তোমাকে শক্তি নিত্যতা দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে শক্তি নিত্যতা দিয়ে এই জায়গায় টোটাল এনার্জি কত আমি সেটা বের করতে পারি, তাই না। এই পয়েন্টে টোটাল এনার্জি ই ইকুয়াল টু হলো হাফ mv স্কোয়ার, তাই না। এখন এখানকার টোটাল এনার্জিটা কিন্তু গতিশক্তির সমান, কারণ কি এখানে বিভব শক্তি 0, তাই না। তাহলে ই ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, এটা ইকে দিয়ে বলি আবার প্রথমে, তাহলে কত আসবে, এম এর ভ্যালু কত 5, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু কত 50 স্কোয়ার। তাহলে 0.5 ইন্টু 5 ইন্টু 50 স্কোয়ার কত আসলো, 6250 জুল, ঠিক আছে। এই এ পয়েন্টে 8a, ঠিক আছে, 8a দ্বারা কি বোঝাচ্ছি, এ পয়েন্টে, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে ই পি ইকুয়াল টু কত, ইপি ইকুয়াল টু হলো এম জি এইচ, তাই না। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু তো 0, তাই না, কারণ সে এখন মাটিতে আছে, এইচ এর ভ্যালু 0, আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হবে, 0 হবে, তাই না। তাহলে ই টোটাল কত হবে, ই টোটাল হবে হলো পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাই না। তাহলে ভ্যালু কত হবে, 0 প্লাস 6250 ইকুয়াল টু হলো 6250 জুল, ঠিক আছে। এখন তোমার জানতে চাইছে কোন পয়েন্টে ইপি ইকুয়াল টু ইকে হবে, ঠিক আছে। যদি বিভব শক্তি আর গতিশক্তি দুইটাই সমান হয়, তাহলে দুইটাই কি এই টোটাল এনার্জির অর্ধেক হবে না। হবে তো নাকি, বুঝতেছো তো নাকি। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আরেকটু সহজ করি, ঠিক আছে, নাও বুঝতে পারো আর কি, বাট বোঝা উচিত, ঠিক আছে, যে এরা টোটাল এনার্জি ইপি আর ইকে সমান হবে, তাহলে দুইটাই কি এর অর্ধেক হবে না, অবশ্যই হওয়া উচিত। আচ্ছা, আমি তোমাকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতেছি, ঠিক আছে। এই পয়েন্টে ইপি প্লাস ইকে কত হইতে হবে, ই টোটালের সমান হইতে হবে, তাই না। ই টোটালের সমান হইতে হবে, তো 6250 সমান হইতে হবে। তাহলে ইপি প্লাস ইকে ইকুয়াল টু হবে হলো 6250। এই পয়েন্টে ইপি আর ইকে সেম না, ইপি আর ইকে যদি সেম হয়, এখানে লিখতে পারি না যে এটা ইপি এর সমান। তাহলে জিনিসটা কি হয়ে গেল দেখো, ইপি প্লাস ইপি ইকুয়াল টু 6250। তাহলে আমি বলতে পারি না যে 2 EP ইকুয়াল টু হলো 6250, তাই না। তাহলে এখন আমি এখান থেকে ভ্যালু বের করি, ঠিক আছে। তাহলে ইপি এর সূত্র কি, mgh, তাহলে mgh ইকুয়াল টু কত, 6250 ডিভাইডেড বাই 2, তাই না। আচ্ছা, বাকিটুকু পরের এতে করি, ঠিক আছে।
তাহলে কি পাইলাম হলো এম জি এইচ ইকুয়াল টু হলো 6250 ডিভাইডেড বাই 2। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হলো 6250 ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু জি, তাই না? যেখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হলো তোমার দিয়ে দেওয়া আছে, তাই না? সব তো দিয়ে দেওয়া থাকবে অবশ্যই। এম এর ভ্যালু হলো 5 কেজি আর জি এর ভ্যালু কত? 9.81 এম এস ইনভার্স 2, তাই না? তাহলে এখন ক্যালকুলেট করি। তাহলে 6250 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 9.81 কত আসছে? 63.71, ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু কত আসলো? 63.71 মিটার, ঠিক আছে? এটাই কিন্তু আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে ম্যাথটা আমি আরেকবার তোমাদের জন্য ইলাবোরেটলি ডিসক্রাইব করি, ঠিক আছে? রিক্যাপ করতেছি আবার। 5 কেজি একটি ভরের বস্তুকে তুমি 50 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে থ্রো করছো, তাহলে এখানে তার এনার্জি কত হবে? এখানে কিন্তু তার বিভব শক্তি 0, কারণ কি? হাইট 0, হাইট 0 হলে বিভব শক্তিও 0 হবে। কিন্তু গতিশক্তি কত হবে? এখানে গতিশক্তি হবে ম্যাক্সিমাম, তাই না? তো গতিশক্তি হলো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 50 স্কোয়ার, তাহলে 6250 জুল, ঠিক আছে? এখন ধীরে ধীরে উপরে উঠবে, উঠে একটা পয়েন্টে যায় আবার নিচে পড়ে যাবে। যেই পয়েন্টে যায় নিচে পড়বে ওই পয়েন্টে তার গতি কত হবে? 0 হবে, কারণ বেগ ধীরে ধীরে কমতেছে, তাই না? তো একদিক দিয়ে আমার গতিশক্তি কমতেছে আর আরেক দিক দিয়ে বিভব শক্তি বাড়তেছে, কারণ কি? উচ্চতা বাড়তেছে। একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়ে যাবে, ঠিক আছে? সেই পয়েন্টে টোটাল এনার্জি কত হবে বলো দেখি? অবশ্যই এখানকার যে টোটাল এনার্জি, এই পয়েন্টে যে টোটাল এনার্জি সেম, ঠিক আছে? অবশ্যই সেম। সাপোজ এটা মনে করো বি পয়েন্ট, অবশ্যই সেম হইতে হবে। তাহলে ইপি প্লাস ইকে করলো 6250, তাই না? এখন এই পয়েন্টে ইপি আর ইকে সেম না? তাহলে ইপি আর ইকে যদি সেম হয় তাহলে ইকে মানে গতিশক্তির বদলে আমি লিখতে পারি কি? বিভব শক্তি। তাহলে দেখো ইপি প্লাস ইপি ইকুয়াল টু 6250, তাহলে 2 ইপি ইকুয়াল টু 6250, তাহলে ইপি এর ভ্যালু কত? এমজিএইচ ইকুয়াল টু কত? 6250 ডিভাইডেড বাই 2। তারপর আমি বাকিটুকু ক্যালকুলেট করছি, 63.71 মিটার অ্যান্সার আসছে, ঠিক আছে? তাহলে তোমরা এটা যারা করছো আবারও কংগ্রাচুলেশন, ঠিক আছে? আর আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? আমি যখন একটা ম্যাথ দিচ্ছি, তাই না, তখন ম্যাথটা আমার সাথে সাথে না করে তুমি ভিডিওটা পজ করো, পজ করে তুমি ম্যাথটা নিজে নিজে করো, ঠিক আছে? তাহলে তোমার কি হবে? থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে, ঠিক আছে? আমার দেখা দেখি তুমি করতেছো, খাতায় নোট করতেছো, তোমার অবশ্যই লাভ হবে, বাট জিনিসটা কম হবে। কিন্তু তুমি যদি থিঙ্ক করো, যদি না পারো সমস্যা নাই, বাট একটু থিঙ্ক করো, ঠিক আছে? তারপর তুমি আবার ভিডিওটা আমার সাথে মিলাই নাও, অ্যান্সার মিলাই নাও, যদি না পারো তারপর তুমি শিখে নাও, ঠিক আছে? কিন্তু একবার নিজে নিজে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আগাই। আচ্ছা, এখন দেখো আমরা কি পড়ছিলাম? মহাকর্ষীয় বিভব শক্তি, ঠিক আছে? এখন আমরা দেখবো স্প্রিং এর বিভব শক্তি, ঠিক আছে? স্প্রিং এর বিভব শক্তি দেখো, এখানে কিন্তু তোমার একটা বইয়ে একটা নিজে করার একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমি নিয়ে আসলাম যেন তোমাদেরকে আমি সবাইকে করে দিতে পারি, ঠিক আছে? যদিও তোমাদের নিজে নিজে করা উচিত, তবুও আমি করে দিচ্ছি। অবশ্যই আগে নিজে ট্রাই করবা, তারপর এটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি কি বলা আছে। দেখো যে একটা স্প্রিংকে তুমি যদি এক্স দূরত্ব সংকুচিত করো, ঠিক আছে? যেমন মনে করো এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে আর এখানে মনে করো একটা বস্তু আছে আর কি, ঠিক আছে? এখন মনে করো স্প্রিংটাকে তুমি সংকুচিত করছো, ঠিক আছে? যদি সংকুচিত করো তাহলে জিনিসটা কি হবে? এই যে এখানে মনে করো আগে ছিল, এখন মনে করো এটাকে তুমি সংকুচিত করছো, সংকুচিত করে এই জায়গায় নিয়ে আসছো, তাই না? আর এটা মনে করো এখন এর দূরত্ব, তাইলে কতটুকু সংকুচিত করলা তুমি? এই এক্স পরিমাণ দূরত্ব সংকুচিত করলো না? এখন এই এক্স পরিমাণ দূরত্ব সংকুচিত করলে তার মধ্যে কি হবে? একটা প্রত্যয়নী বল উৎপন্ন হবে, তাই না? এটা বল চ্যাপ্টারে আরো ভালো মতো পড়বা। তো সেটা কি দ্বারা ডিসক্রাইব করি আমরা? কতটুকু বল উৎপন্ন হবে? সে বলটা উৎপন্ন হবে হলো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সমান, তাই না? কে কে কি বলতেছি? কে কে এখানে বললে হলো আমরা স্প্রিং কনস্ট্যান্ট, তাই না? কে ইকুয়াল টু হলো স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এগুলা যখন তোমরা আরো ওই ফোর্থ চ্যাপ্টারে যখন দেখবা না, তখন আরো ভালো মতো দেখবা। তো এটা আসলে ওখানকার পার্ট, বাট আমি এখানে যেগুলো জিনিস লাগবে সেগুলো বলে নিচ্ছি, ঠিক আছে? স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আর যখন আমি এই স্প্রিং এর, ঠিক আছে, স্প্রিংটা যেখানে সংকুচিত হইলো,
কিন্তু কাজ হয়েছে অবশ্যই। তাহলে তার মধ্যে কি হবে, এই বস্তুটার মধ্যে একটা স্থিতি শক্তি থাকবে, তাই না? সেই স্থিতি শক্তির পরিমাণ কত হয়, সেই স্থিতি শক্তির পরিমাণ হয় হলো W=12 kx², ঠিক আছে? W= বলতে পারো বা P= বলতে পারো, ঠিক আছে? কারণ কাজ আর শক্তি মোটামুটি সেম, 12 kx², ঠিক আছে? এখন কথা হলো এই 12 kx² আসলো কিভাবে, ঠিক আছে? তোমাকে সেটাই বের করতে বলছে যে F - kx বল প্রয়োগ করে এটি ব্যবহার করে 12 kx² ব্যবহার করা সম্ভব, ঠিক আছে? বের করা সম্ভব মানে তুমি ওই যে 12 kx² যে পাচ্ছ তুমি, তাই না? যে বিভব শক্তি 12 kx² হচ্ছে, সেটা তুমি কিভাবে পাবা? পাবা হলো এই -kx থেকে, ঠিক আছে? এখন কথা হলো তুমি কি এটা বের করতে পারবা যে কিভাবে F - kx থেকে তোমার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি 12 kx² আসবে? তোমার কিন্তু একটা ক্লু দিছে এখানে, ঠিক আছে? তো যেহেতু বলটি স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাই গড় বল বের করে মোট দূরত্ব দিয়ে গুণ দাও, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এটা যদি ডিরাইভ করাই, ঠিক আছে? এখানে দেখো F - kx আছে, তাই না? F - kx আছে, এটা যদি তোমাকে আসল ডেরিভেশন দেখাই, ঠিক আছে? তাহলে আসল ডেরিভেশন হলো, দেখো dw কি হয়, dw হয় হলো f dx, ঠিক আছে? লেখাটা আচ্ছা, dw হবে হলো f dx, ঠিক আছে? তাহলে এখান থেকে w কি আসবে, w আসবে হলো ইন্টিগ্রেশন অফ f dx। তোমাদের নিশ্চয়ই মাথায় হাত পড়ছে যে ভাই এসব কি করাচ্ছে, ইন্টিগ্রেশন কই থেকে আসলো, এগুলো হায়ার লেভেল, লাগবে না, ঠিক আছে? তো ওখান থেকে আমি আগে ডিরেক্টলি 12 kx² পাই যাই, ঠিক আছে? এটা হলো আসল ডেরিভেশন, ঠিক আছে? বাট তোমাদের লেভেলে জিনিসটাকে জাস্ট গড় দূরত্ব দিয়ে বা গড় বল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তো কিভাবে করা হয়েছে দেখাই তোমাদেরকে একটু, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল F - kx, তাই না? এটা তো তোমার বলের সূত্র, F - kx, ঠিক আছে? প্রথমত আমরা এখন শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি, তাহলে কি হবে বলো দেখি, kx হবে না? এখন এই ফোর্সটা যে আমরা অ্যাপ্লাই করতেছি স্প্রিং এর উপরে, ঠিক আছে? এই যে দেখো স্প্রিং এর যখন উপর যখন অ্যাপ্লাই করতেছি, স্প্রিংটাকে কিন্তু আমরা কি করতে হবে, গড় বল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? প্রতিটা পার্টিকেলে কি ওই পরিমাণ ফোর্স পাচ্ছে? প্রতিটা পার্টিকেলে কিন্তু ওই পরিমাণ ফোর্স পাচ্ছে না, ঠিক আছে? তাহলে তোমার কি করতে হবে, গড় বল নিয়ে কাজ করতে হবে। তাহলে গড় বল কত হবে, গড় বল হবে হলো তোমার kx/2 হবে, বুঝতে পারছো? কিভাবে হবে এই জিনিসটা, আসলে ওই ইন্টিগ্রেশন যখন করবা তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? বাট আপাতত মাথায় রাখো যে যখন তুমি গড় বল করবা, গড় বল করলে মনে করো এটাকে আমি প্রকাশ করতে চলে এফ এভারেজ দ্বারা, এটা হয়ে যাবে kx/2, বুঝতে পারছো? তা তুমি যখন এখানে এখন কৃতকাজ বের করতে যাবা, ঠিক আছে? তাহলে কৃতকাজের সূত্র কি আসবে, কৃতকাজ হবে বল ইন্টু সরণ, তাই না? বল ইন্টু সরণ, এবং বলের জায়গায় কোন বলটা নিবা, বলের জায়গায় নিবা এই গড় বলটা, ঠিক আছে? তাহলে গড় বল নিলে হবে হলো kx/2 ইন্টু সরণ কত, সরণ হলো x, তাই না? তাহলে এখান থেকে তোমার এখন সূত্র চলে আসতেছে, এখান থেকে আসতেছে হলো 12 kx², বুঝতে পারছো? বাট এটা কিন্তু মেইন ডেরিভেশন না, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলতেছি মেইন হলো ওই ইন্টিগ্রেশন করে করা লাগবে, বাট তোমাদের আপাতত লেভেলে এটা এভাবে করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই সূত্রটা, ঠিক আছে? এটা আমি 3 স্টার দিয়ে মার্ক করে দিচ্ছি, যেগুলো আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার কিন্তু এগুলা জিনিস খুব ভালো মতো বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই আমি এবার, দেখো তারপরে কি আছে। আচ্ছা, ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? মানে স্প্রিং এর জিনিসটা একটু এলাবোরেটলি চেষ্টা করছি। তো দেখো এই যে এটা আছে না, মানে যেটা তোমার হলো আগের পজিশন, ঠিক আছে? সেটাকে কি বলতেছে, সেটাকে বলতেছে হলো সাম্যাবস্থা, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম পজিশন, এটার বাংলা হলো তোমার সাম্যাবস্থা, ঠিক আছে? সাম্যাবস্থা। তারপর তুমি কি করতেছো, একবার বস্তুটাকে
লম্বা করতেছো, এবার বস্তুটাকে সংকুচিত করতেছো, ঠিক আছে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে যখন তুমি প্রসারণ করবা তখন কি হবে, তার মধ্যে একটা ফোর্স এদিকে কাজ করবে, সেটা হবে কত, ওই যে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। প্লাস মাইনাস এগুলো আপাতত বোঝার দরকার নেই, ঠিক আছে। মানে তোমার হলো ফোর্স, ঠিক আছে, হুকস ল আছে যে তোমার হলো ফোর্স সবসময় কি হবে, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা দিয়ে কাজ করবে, ঠিক আছে। তুমি যখন এদিকে যাবা তখন সাম্যাবস্থা কোনটা, এটা না, তাহলে তোমার ফোর্স দেখো এই যে এদিকে কাজ করছে, ঠিক আছে। আবার যখন দেখো তুমি যখন সংকুচিত করছো, ঠিক আছে, তুমি এদিকে আসছো, সাম্যাবস্থা কোনটা, এটা না, তাহলে সাম্যাবস্থার দিকে কাজ করবে। হুকস ল এটাই বলতেছে, ঠিক আছে। হুকস ল বলে যে তোমার যে ত্বরণটা আছে, ঠিক আছে, ত্বরণ এবং বল দুটো তো একই দিকে হবে, ত্বরণ এবং বল দুইটা সবসময় কি হয়, সাম্যাবস্থার দিকে কাজ করে, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থার বলের মান কত, বলের মান হলো কে এক্স, ঠিক আছে, মাইনাস কে এক্স বা কে এক্স যেটা বলো সমস্যা নেই। আর ওয়ার্ক ডান, কৃত কাজ কত, সংকুচিত করার সময় কৃত কাজ অথবা প্রসারণ করার সময় কৃত কাজ, সেটা হলো ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। এবং এই কৃত কাজটাই কিন্তু পরবর্তীতে বিভব শক্তি হিসেবে স্টোরড হবে, ঠিক আছে, স্থিতিশক্তি হিসেবে জিনিসটা সঞ্চিত হবে। তাহলে স্থিতিশক্তির ভ্যালু কত, ওই সেম হাফ কে এক্স স্কোয়ার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে সামনে আগাই। আচ্ছা এই যে এই টপিকের উপর ম্যাথ দিছি, ঠিক আছে। আমি কিন্তু প্রতিটা টপিকের উপরেই একটা একটা করে ম্যাথ দিছি, ঠিক আছে, যেন জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। তাহলে 10 কেজি ভরের একটি বস্তু 10 ms ইনভার্স 1 বেগে একটি স্প্রিং এর উপর পড়লো, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু এত, সেটি কতটুকু সঞ্চিত হবে, ঠিক আছে। তাহলে জানতে চাইছে ভ্যালু, কি কি দেওয়া আছে সেটা একটু দেখি। দেওয়া আছে m ইকুয়াল টু 10 কেজি, তাই না। আর কি কি দিছে, ভেলোসিটি হলো 10 ms ইনভার্স 1, ভেলোসিটি মানে কিন্তু বেগ, তাই না, এটা তো বুঝতে পারো আসলে। স্প্রিং ধ্রুবক কে, কে এর ভ্যালু কত দিছে, 1 লাখ জুল পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু কত, 1 লাখ জুল পার মিটার স্কয়ার, ঠিক করছো তাই না, হ্যাঁ ঠিক আছে। এখন বলছে কতটুকু সংকুচিত হবে, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটাকে তোমার একটু ফিগার আঁকাই, ঠিক আছে, ফিগার আঁকাই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা অনেক সহজ হবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা মনে করো হলো, এই যে মনে করো এই যে এখানে মনে করো একটা অবজেক্ট ছিল, ঠিক আছে, আর এইখানে মনে করো একটা স্প্রিং ছিল, ঠিক আছে। তাহলে স্প্রিংটার উপর কি হয়েছে, বস্তুটা যখন পড়ছে, ঠিক আছে, এটা যখন পড়ছে কত বেগে পড়ছে, ভি ইকুয়াল টু 10 ms ইনভার্স 1 পড়ছে, এই ভেলোসিটিতে পড়ছে, তাই না। এখন দেখো বস্তুটা যখন পড়ছে তার মধ্যে কি ছিল বলো দেখি, গতিশক্তি ছিল, তা না, অবশ্যই। এখন এই স্প্রিংটা যখন কম্প্রেসড হবে, তাই না, এই যে বস্তুটা যখন স্প্রিং এর উপর পড়তেছে, ঠিক আছে, স্প্রিং এর উপর পড়ার কারণে কি হবে, এই স্প্রিংটা নিচে ডেবে যাবে না বা সংকুচিত হবে না। তাহলে সংকুচিত যখন হবে, সাপোজ মনে করো যে এই যে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, বস্তুটা পড়ার পর এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, ওই বস্তুটার যে গতিশক্তি ছিল, ওই বস্তুটার গতিশক্তিটাই কি হবে, এখানে এই স্প্রিং এর মধ্যে চলে যাবে, তাই না। তাহলে বস্তুর গতিশক্তি কত ছিল, হাফ mv স্কয়ার, তাই না। তাহলে বস্তুর গতিশক্তি ছিল হলো ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার, ঠিক আছে। আর এই স্প্রিংটা যে সংকুচিত হইলো, ঠিক আছে, তার জন্য কি হয়েছে, তার মধ্যে একটা বল উৎপন্ন হয়েছে, তাই না, স্থিতি শক্তি উৎপন্ন হয়েছে। সেই স্থিতি শক্তির ভ্যালু কত, ইকে ইকুয়াল টু হাফ, সরি ইকে না, এটা হলো ইপি, ইপি ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার, তাই না। এবং আমি বারবার বলতেছি শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা, ঠিক আছে। শক্তির নিত্যতা যেহেতু, তাহলে এই গতিশক্তি তো এই বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে, তাই না, নতুন করে কোনো শক্তি কিন্তু উৎপন্ন হবে না, ঠিক আছে। তাহলে এইখানকার যে গতিশক্তি আছে সেটা কিন্তু স্থিতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানকার কি হবে, ইকে ইকুয়াল টু ইপি হইতে হবে অবশ্যই, বুঝতে পারছো। নতুন করে আবার ভুল করছি, নতুন করে কোনো এনার্জি এখানে ইন্ট্রোডিউস করতে পারবা না তুমি, ঠিক আছে। তাহলে কি হাফ mv স্কয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, এখন এটা দিয়ে আমি ম্যাথটা করি, ঠিক আছে। তাহলে আর বেশি কিছু নাই, তুমি কনসেপ্ট বুঝতে পারছো, এখন জাস্ট ক্যালকুলেশন করো, হাফ mv স্কয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে। তার মধ্যে তুমি তো একটা জিনিস এখানে এখনই কাটাকাটি করতে পারো, সেটা হলো এই হাফ আর হাফ কেটে ফেলো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে, আমার লাগবে কিসের ভ্যালু, আমার লাগবে হলো এক্স স্কয়ারের ভ্যালু, তাই না। তাহলে এক্স স্কয়ারের ভ্যালু কত আসতেছে, mv স্কয়ার বাই কে, তাই না।
তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে, এক্স এর ভ্যালু আসতেছে হলো √m v² কে, ঠিক আছে। যেখানে এম এর ভ্যালু কি কি দেখো, যেখানে এম এর ভ্যালু হলো, একটু দেখে নিই, এম এর ভ্যালু 10 কেজি, ভেলোসিটির ভ্যালু 10, এম এস ইনভার্স 1 এবং কে এর ভ্যালু 1 লাখ, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু হলো 10 কেজি, ভি এর ভ্যালু হলো 10, এম এস ইনভার্স 1 আর কে এর ভ্যালু কত 1 লাখ জুল পার মিটার স্কোয়ার, তাই না? তাহলে সব ভ্যালু ঠিকঠাক আছে তো, তাই না? 10 10 আর 1 লাখ, 10 10 আর 1 লাখ। হ্যাঁ, এখন তাহলে কি করবা, এম এর ভ্যালু বসাও, ভি এর ভ্যালু বসাও, কে এর ভ্যালু বসাও, তাহলে তো ম্যাথ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে একটু সলভ করি। √m 10 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে কত আসতেছে 0.1। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 0.1 মিটার, এটাই কিন্তু অ্যান্সার। বুঝতে পারছো? আমি আরেকবার রিক্যাপ করতেছি, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমি বারবার একই ম্যাথ রিপিট করতেছি, ঠিক আছে, যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় সব জিনিসগুলো। 10 কেজি ভরের একটি বস্তু 10 ms ইনভার্স 1 এ, এই যে বস্তুটার ভর 10 কেজি, বস্তুটা এই স্প্রিং এর উপর 10 ms ইনভার্স 1 ভেলোসিটিতে পড়তেছে, ঠিক আছে। পড়ার পরে কি হবে, স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার সময় এই স্প্রিং এর মধ্যে যে বিভব শক্তি উৎপন্ন হবে, সেই বিভব শক্তিটা কিন্তু এই বস্তুর মধ্যে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তির সমান হবে অবশ্যই, কারণ নতুন কোনো শক্তি এখানে আসবে না। তাহলে যে হাফ mv স্কোয়ার ছিল সেটা কি হবে, হাফ কে এক্স স্কোয়ার সমান হবে, তাহলে ই কে ইকুয়াল টু ইপি হইতে হবে, তারপরে বাকিটুকু ক্যালকুলেশন। বুঝতে পারছো? তাহলে যারা যারা ম্যাথটা মেলাতে পারছো কংগ্রেচুলেশন, যারা মেলাতে পারো নাই আরেকটু ভালোভাবে করার ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু থিওরি পার্টে চলে আসছি, ঠিক আছে, মানে আমাদের মেইন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো কিন্তু শেষ, ঠিক আছে। এই পার্টটা অনেক সহজ, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে দেখো শক্তির উৎস, ঠিক আছে, শক্তির উৎস কিন্তু দুই প্রকারের, একটা হলো অনবায়নযোগ্য, একটা হলো নবায়নযোগ্য। অনবায়নযোগ্য কোনটা, অনবায়নযোগ্য হলো যেটা হলো একবার ইউজ করলে জিনিসটাকে তুমি আবার ফিরে পাবা না, ঠিক আছে, বা এক কথায় যে জিনিসটা হলো লিমিটেড, ঠিক আছে, মানে পৃথিবীতে লিমিটেড পরিমাণে আছে, সেটাকে বলতেছে হলো অনবায়নযোগ্য। আর নবায়নযোগ্য কোনটা, যেটাকে তুমি একবার ইউজ করার পর আরেকবার ইউজ করতে পারবা, সেটা হলো নবায়নযোগ্য। বা আরেকভাবে বলতে পারো যে জিনিসটা আনলিমিটেড পরিমাণে আছে, সেটা হলো নবায়নযোগ্য, ঠিক আছে। তাহলে অনবায়নযোগ্য কি কি, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এনার্জি, ঠিক আছে, এরা সবগুলো আমরা আবার ডিটেলস পড়বো, ঠিক আছে। নবায়নযোগ্য কি কি আছে, জলবিদ্যুৎ, বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল, এরা সবগুলো, ঠিক আছে। তাহলে হলো অনবায়নযোগ্য আর নবায়নযোগ্য। শক্তির উৎস বলতে কি বোঝাচ্ছি, যেখান থেকে আমরা শক্তিগুলো পাই, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর সব শক্তির উৎস কোনটা বলো দেখি। তোমাদের জন্য এটা কিন্তু আমি বললাম না অ্যান্সারটা, ঠিক আছে। তোমরা যারা যারা ভিডিও দেখবা তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবা, ঠিক আছে, যে পৃথিবীর সব শক্তির উৎস কোনটি। আচ্ছা, এখন দেখো ধীরে ধীরে আগাই, ঠিক আছে। জ্বালানি শক্তি, ওই যে রিনিউয়েবল যেগুলা, অনবায়নযোগ্য যেগুলা, তেল, গ্যাস, কয়লা, এই তিনটাকে একসাথে বলতেছে হলো আবার কি, জ্বালানি শক্তি বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে রিমুভ করে দেই, তাহলে জ্বালানি শক্তি বলতেছে, ঠিক আছে। এবং এখানকার মধ্যে এই তেল, গ্যাস, কয়লা হলো সবচেয়ে বড় উৎস, ঠিক আছে, এনার্জি, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আগের কি বলছি, যে শক্তির মূল উৎস আর সবচেয়ে বড় উৎসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় উৎস কি, তেল, গ্যাস এবং কয়লা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন মাটি থেকে তেল উৎপন্ন করতেছি, আমরা তো জানি তাই না, যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপন্ন হয় এবং ওটা দিয়েই কিন্তু পুরো ওয়ার্ল্ড চলে কাইন্ড অফ, তাই না। ওই যে রাশিয়া ইউক্রেনের টাইমে মনে আছে, একবার যে তেল সাপ্লাই অফ করে দিল রাশিয়া, ওই টাইমে কি অবস্থা হয়ে গেছিল, তেলের দাম হুট করে বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে হলো ওই যে তেলটা যখন আমরা ইনিশিয়ালি তুলি মাটি থেকে, তখন ওই তেলটাকে বলা হয় ক্রুড অয়েল, ঠিক আছে, এবং এটা কিন্তু ডিরেক্টলি ইউজ করা যায় না, ঠিক আছে। পরবর্তীতে এটাকে আবার সংশোধিত করে তারপর ইউজ করতে হয়, ঠিক আছে, এটাকে বলতেছিল ক্রুড অয়েল। তারপরে এটা হলো কয়লার ছবি দিয়ে রাখছি, ঠিক আছে, কয়লা। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি কোথায় অবস্থিত বলো, বলতে পারবা? আচ্ছা, এটাও তোমাদের জন্য টাস্ক থাকলো, ঠিক আছে, কমেন্ট বক্সে লিখিও। আর যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে নক করতে পারো, ঠিক আছে, আমি জানাই দেবো। আচ্ছা, তারপরে নিউক্লিয়ার শক্তি, ঠিক আছে, নিউক্লিয়ার শক্তি, এই যে দেখো ছবি দিয়ে রাখছি, এটা কিসের ছবি, এটা হলো বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রূপপুর পারমাণবিক কেন্দ্রের ছবি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে হলো যে তোমার ইউরেনিয়াম ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ইউরেনিয়ামকে তোমার হলো জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে। এবং তোমার হলো দেখবা পরবর্তীতে আইনস্টাইন তোমার হলো ওই যে
E=mc² যে সূত্র দিছে, ঠিক আছে, মানে তোমার প্রতিটা ভরকেই শক্তিতে রূপান্তর করা যায়, ঠিক আছে। ওনার এই শক্তির মাধ্যমে কিন্তু একটা হিউজ একটা রিভলিউশন চলে আসছে পুরা ওয়ার্ল্ডে, তাই না? তাহলে এই যে ইউরেনিয়ামের যে ভর আছে, ঠিক আছে, এই ইউরেনিয়ামকে আমরা পুরোপুরি কি করতে পারি, শক্তিতে কনভার্ট করতে পারি E=mc² সূত্রের মাধ্যমে, ঠিক আছে। এবং এগুলা কিন্তু শক্তিগুলো অনেক হিউজ পরিমাণে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, ঠিক আছে, যেটা আর কি আমাদের উপর পারমাণবিক কেন্দ্রে কাজ চলতেছে এবং পৃথিবীর অনেকগুলো দেশেই আছে, ঠিক আছে। তাহলে এগুলা কি, এগুলাকে বলতেছিল অনবায়নযোগ্য শক্তি, ঠিক আছে। কেন? কারণ এগুলা লিমিটেড, ঠিক আছে। তোমার পৃথিবীতে তেল লিমিটেড, কয়লা লিমিটেড, ঠিক আছে, এই যে ইউরেনিয়াম লিমিটেড, ঠিক আছে। এগুলা যদি তুমি শেষ করে ফেলো না, এক টাইমে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং পৃথিবীতে যে পরিমাণ রিসোর্স বর্তমানে আছে, ঠিক আছে, আইডিয়া করা হচ্ছে 200 বছর পর এগুলা কিন্তু মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে যে নতুন কোনো বিকল্প পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা, ঠিক আছে। যেমন হলো ওই যে সূর্যে কিভাবে তাপ উৎপন্ন হয় বলো দেখি, ওখানে কিন্তু হলো তোমার সবসময় ফিশন রিয়েকশন হয়, তাই না? তো ওই ফিশন রিয়েকশনের মাধ্যমে হলো তাপ উৎপন্ন হচ্ছে। ওইভাবে তোমার পৃথিবীতে তাপ উৎপন্ন করা পসিবল কিনা সেটা নিয়ে অনেক রিসার্চ চালাচ্ছে, তাই না? কারণ ওখানে যে রিয়েকশনটা হয় সেখানকার মেইন জিনিস কি, হাইড্রোজেন। এবং পৃথিবীতে কিন্তু হাইড্রোজেন অনেক, তাই না? এই যে দেখো প্রতিটা পানির অণুতে কিন্তু 2টা করে হাইড্রোজেন আছে। সো ওইভাবে কোনোভাবে ফিশন রিয়েকশনের মাধ্যমে উৎপন্ন করা যায় কিনা, ঠিক আছে। ফিশন আর ফিউশনের মধ্যে পার্থক্য কি এটা আমরা দেখবো, ঠিক আছে। বাট আপাতত বুঝতেছো তো, তাই না? আচ্ছা, ফিউশন কোনটা? ফিউশন হলো যখন তোমার 2টা ছোট ছোট এলিমেন্ট জড়া লেগে বড় কোনো কিছু উৎপন্ন হবে, সেটা হলো ফিউশন, ঠিক আছে। আর ফিশন কি? ফিশন হলো যখন একটা বস্তু ভেঙে গিয়ে 2টা উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে সূর্যে কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয়, সেটা কিন্তু হলো ফিউশন রিয়েকশন হয়, ঠিক আছে। আমি মনে হয় একটু আগে ফিশন বললাম, তো যাই হোক, ওটা হলো ফিউশন রিয়েকশন হবে, ঠিক আছে, ফিউশন। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে। অনবায়নযোগ্য দেখলাম, এখন নবায়নযোগ্য। তো নবায়নযোগ্যের মধ্যে কোনগুলো, যেগুলো হলো তোমার অনেক রিসোর্স আছে, ঠিক আছে, মানে কখনো শেষ হয়ে যাবে না, ঠিক আছে। তো এর মধ্যে ফার্স্টেই আসছে জলবিদ্যুৎ, ঠিক আছে। পৃথিবীতে তো অনেক পানি, তাই না? তো এই পানির স্রোতটাকে কাজে লাগাই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, ঠিক আছে। এই যে দেখো, একটা ছবি দিয়ে রাখছি, এখানে দেখছো এই যে ড্যাম দেওয়া হয়েছে। যদিও বা ড্যাম দেওয়া কিন্তু ইথিক্যাল কোনো কিছু না, ঠিক আছে, এটা কিন্তু ভালো জিনিস না, এটাতে অনেকজনের অনেক রকমের ক্ষতি হয়। স্টিল এটা দিয়ে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, ঠিক আছে। যদি দেখা যায় যে ক্ষতির তুলনায় লাভের পরিমাণটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে এটা করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, যে শক্তি, এই পানির যে হাই স্রোতগুলো আছে, তাই না, অনেক স্পিডে আসে, এটাকে কাজে লাগাই হলো আমি শক্তি উৎপন্ন করতে পারি, এটাকে বলতেছে হলো জলবিদ্যুৎ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে দিয়েছে বায়োমাস, ঠিক আছে। বায়োমাস দেখো ছবি দিয়ে রাখছি, ঠিক আছে। এই যে দেখো এই কাঠগুলা, তারপর এখানে দেখো পাতা টাতা পড়ে আছে না, এগুলা দিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করি, তাই না। স্পেশালি গ্রামে দেখবা এগুলা দিয়ে কি করে, আগুন জ্বালায়। আগুন জ্বালাইছো তার মানে কি, তোমার এটা এনার্জি পাচ্ছ, তাই না। তাহলে এদের মধ্যে কিন্তু এনার্জি আছে। এবং তুমি তো বলতে পারো যে ভাই এটা তো ইউজ করলে শেষ হয়ে যাবে, তাহলে এটা কেন বায়োমাস বা এটা কেন নবায়নযোগ্য শক্তি, তাই না? কারণ পৃথিবীতে কখনো গাছ শেষ হবে না, ঠিক আছে। পৃথিবীতে যদি গাছ শেষ হয়ে যায় তার মানে পৃথিবী ধ্বংস, তাই না। গাছ না থাকলে অক্সিজেন আসবে কই থেকে, অক্সিজেন না আসবে মানুষ আসবে কই থেকে, কোনো প্রাণী বাঁচবে কেমনে, পুরো পৃথিবী ধ্বংস, ঠিক আছে। সো যেহেতু গাছ টাছ কখনো ধ্বংস হবে না, মানে কখনো ধ্বংস হবে না বলতে যতদিন পৃথিবী আছে ততদিন ধ্বংস হবে না, তাহলে এটাকে আমরা বলতেছি হলো যে এরা হলো একটা নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সৌরশক্তি, ঠিক আছে। এটার সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার, তাই না। এখন বাসায় বাসায় সোলার প্যানেল ইউজ করা হয়, এবং এটাতে কি করা হয়, যে সূর্যের যে লাইটটা আছে, সানলাইট আছে, সেই সানলাইটটাকে ইউজ করে এনার্জিতে কনভার্ট করা হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা সৌরশক্তি থেকে পাচ্ছি, ঠিক আছে। এর সাথে আমরা খুবই ইউজ টু, এবং এটা কেন নবায়নযোগ্য, কারণ এটা অসীম, তাই না, কন্টিনিউয়াসলি তাপ আসতে আসতে, সূর্যের আলো আসতে আসতে। আচ্ছা, এবং এটাতে কিন্তু আমরা হিউজ পরিমাণ তাপ উৎপন্ন করতে পারি, ঠিক আছে, বা শক্তি উৎপন্ন করতে পারি। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা হলো প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 স্কোয়ার কিলোমিটারে 1000 মেগাওয়াট এনার্জি আমরা উৎপন্ন করতে পারি, বুঝতে পারছো? তারপরে দেখো বায়ু শক্তি, ঠিক আছে। এই যে এটা হয়তো আমাদের দেশে এটা আমরা দেখি নাই অতটা, আমাদের দেশে নাই, কারণ আমাদের দেশে তো জায়গা অনেক কম, বুঝতে পারছো না। এটার জন্য হলো জায়গা অনেক বড় লাগে, ঠিক আছে, কারণ ওই বাতাসটি স্পিডে আসে, ধাক্কা দেয়, পরে ওই যে তার এই যে পাখাটা দেখতেছো না, এই পাখাটা ঘোরার ফলে কি হয়, শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে বায়ু শক্তি, ঠিক আছে। বায়ুর স্পিডটাকে কাজে লাগাই টারবাইন ঘুরিয়ে আমি কি করতেছি, শক্তি উৎপন্ন করতেছি, ঠিক আছে। এবং এটা অবশ্যই বুঝতে পারতেছে এটা একটা নবায়নযোগ্য, কারণ কি, এটা তো কখনো শেষ হবে না, তাই না। তারপরে দেখো বায়োফুয়েল, ঠিক আছে। বায়োফুয়েল কোনগুলা, যেগুলো হলো তোমার অনেকগুলা কেমিক্যাল আছে, ঠিক আছে। ওই কেমিক্যালগুলো কি করতেছি আমরা,
মানে পরিবেশ বান্ধব করে ইউজ করতেছি, ঠিক আছে। এই যে দেখো সবকিছু গ্রিন গ্রিন ইউজ করা হয়েছে, ঠিক আছে, কারণ এটা হলো পরিবেশ বান্ধব করে ইউজ করতেছি, ঠিক আছে। তো এখানে তোমার অনেক কিছু আছে, যেমন হলো ওই যে জীবাশ্ম জ্বালানি যেগুলো, ঠিক আছে, যে একটা মনে করো গাছ মাটিতে পড়ে আছে, ঠিক আছে, অনেক অনেক বছর ধরে পড়ে আছে, পরে কিন্তু কি হবে, এটা বায়োফুয়েলে কনভার্ট হবে, তুমি কিন্তু এটাকে আবার ইউজ করতে পারবা, ঠিক আছে। এবং সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করতেছেন যে বায়োফুয়েলের নতুন নতুন কোনো সোর্স বের করা যায় কিনা। আচ্ছা, তাহলে বায়োফুয়েল নিয়ে ক্লিয়ার। তারপরে দেখো ভূতাপীয়, ঠিক আছে, ভূতাপীয় কোনটা, এটার সাথে আমরা কিন্তু ইউজ টু না, ঠিক আছে, কারণ বাংলাদেশে লাভা কখনো দেখা যায় না, ঠিক আছে, বাট অনেকগুলো কান্ট্রিতে আছে যারা যেখানে দেখা যায়, ঠিক আছে, যে এরকম লাভা তৈরি হয়েছে, ঠিক আছে। এই লাভারগুলোর হিট কিন্তু মানে টেম্পারেচার কিন্তু অনেক হাই হয়, ঠিক আছে। তো এখানে অবশ্যই টেম্পারেচার যেহেতু আছে তাহলে শক্তিও আছে, তাহলে এই শক্তিটাকে কনভার্ট করে কিন্তু আমি অন্য কোনো কিছুতে রূপান্তর করতে পারি, ঠিক আছে। আমি সেটাকে বলতেছিল ভূতাপীয়। কেন ভূতাপীয়, কারণ এটা কিন্তু পৃথিবীর ভিতর থেকে আসতেছে, তাই না। ভূ মানে কি, ভূ মানে হলো পৃথিবী, মানে এটা হলো পৃথিবীর তাপ, পৃথিবীর যে ভিতরের তাপ সেখান থেকে আমি বের করতেছি, বুঝতে পারছো। তাহলে এগুলো হলো তোমার নবায়নযোগ্য শক্তির এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তুমি সেটা কমেন্ট করতে পারো, আর যদি আমাকে পার্সোনালি মেসেজ দিতে চাও আমার তো আইডিয়া আছেই, সেখানে তুমি নক করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কোন পার্টটা বোঝো নাই আমাকে বলবা, বা আমি আমি কোন জায়গায় আরো ইমপ্রুভ করতে পারি, কোন জায়গাটা আরো ভালো মতো বললে তোমরা ভালো মতো বুঝতে পারবা, সেই জিনিসগুলো জানাও, ঠিক আছে। তোমরা একটা ফিডব্যাক দাও, ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে। আর এই যে আমি যে আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে, তোমরা কিন্তু আরটিডি ব্রাইট স্কুলের ইউটিউবে সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুকের যে ভিডিও গ্রুপগুলো আছে বা পেজগুলো আছে সেখানে লাইক দেবা, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমরা কি করব, তোমাদের কন্টিনিউয়াসলি যত ম্যাটেরিয়াল লাগে, যত সাপোর্ট লাগে, আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং এখানে কিন্তু এই ফ্যামিলিতে কিন্তু অনেক ভালো ভালো ভাইয়ারা আছে যারা তোমাদেরকে অনেক সুন্দর গাইডলাইন দেবে, ঠিক আছে। তুমি ফিউচারে কখন কি করবা, কখন কি করা উচিত, কীভাবে আঁকানো উচিত, সব বিষয়ে গাইডলাইন পাবা। তাই এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর বললাম তো, যদি আমার যেভাবে আমি আরো ভালো করতে পারি সাজেশন দিতে পারো, আমাকে জানাতে পারো, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে বা যেখানেই হোক, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।